হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি। ওকে। আম, গতকালকে যেগুলা কথা বলছি ওগুলা নিয়ে আজকে আরো কিছু ডিটেলস কথা বলবো, বাট তার আগে আরেকটা জিনিস আমি একটু, ইটস নট গোনা টেক লং, একটা জিনিস শেষ করতে চাই আর কি। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি। ওকে। একটা সেকেন্ড, কয়েকটা স্লাইড এখানে, তারপরে আমি জাস্ট আপনাকে একটু ইমেল করে পাঠাই দিয়ে নিই এটা। আমি আপনাকে আজকে একটা স্লাইড পাঠাইছিলাম, পাঠাইছিলাম, ইমেল পাইছেন তো না? Rome wasn't built in one day, তাই না? ওই যে আপনি হায়ারিং সম্বন্ধে রাইট, রাইট, I রাইট। think, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ওকে, ওইটা নিয়ে আমি আপনাকে প্রথমে আর কি, আমি গতকালকে যেগুলা করছি এএলএম, ওগুলা নিয়ে কথা বলবো। বাট এটা মাত্র 4টা স্লাইড, এটা নিয়ে আমি শেষ করিনি, তারপরে ওগুলা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আপনার যেসব প্রশ্ন আসে প্লাস নতুন জিনিস কথা বলবো, ঠিক আছে? ওকে মা। ওকে, লেটস ফিনিশ দিস ওয়ান ফার্স্ট। সো এখন আজকে যেটা, মনে করেন আপনার রেজুমি যখন মার্কেটে সাবমিট করবেন, তখন আপনি কিভাবে করবেন আর কি, মানে কোথায় কোন ওয়েবসাইটে যাবেন, কি করতে হবে, ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। তারপর আপনার ওই হায়ারিং এর ব্যাপারে রিক্রুটারদের কিভাবে কথা বলতে হবে বা কি সিস্টেম, ওইটা আর কি। এখন দেখেন, এই যে হায়ারিং টাইপ মানে হলো, আপনাকে যখন একটা জব অফার করবে তখন বিভিন্ন টাইপের হয়। মানে একটা হলো ফুল টাইম, না আপনি ওই কোম্পানির এমপ্লয়ি হবেন। মনে করেন আইবিএম কোম্পানিতে আপনাকে মানে ইন্টারভিউ হলো, তখন আইবিএম কোম্পানির এমপ্লয়ি হবেন সরাসরি আপনি। এটা হলো ফুল টাইম, আপনাকে ইয়ারলি স্যালারি দিবে, কোনো আওয়ারলি না। ইয়ারলি স্যালারি দিবে, বেনিফিট দিবে, লাইক মেডিকেল, হলিডে, ভ্যাকেশন, সিক লিভ, থিংস লাইক দ্যাট, 401k, অল দিস থিং, দিস লাইক ফুল টাইম ইয়ারলি স্যালারি, যেটা আমরা বলি 80,000, 90,000, 100,000। হ্যাঁ, এটা। আরেকটা আছে কন্ট্রাক্ট জব, এটা হলো কনসালটেন্ট বলে আর কি। এর মানে হলো, মনে করেন সাপোজ আপনাকে হোম ডিপো থেকে কল দিল, আপনি হোম ডিপোতে কাজ করবেন, আপনি কাজে যাবেন হোম ডিপোতে, কিন্তু আপনি হোম ডিপোর এমপ্লয়ি না। আপনাকে আরেকটা থার্ড কোম্পানি হায়ার করবে, আরেকটা কোম্পানি হায়ার করে আপনাকে হোম ডিপোতে পাঠাবে কাজ করতে। সো আপনার ক্লায়েন্ট হলো হোম ডিপো, হোম ডিপোতে আপনি কাজ করবেন, কিন্তু আপনি চেক পাবেন অন্য জায়গা থেকে। হোম ডিপো করবে কি, হোম ডিপো আপনার বেতনটা ওই কোম্পানিকে দিবে, ওই কোম্পানি আপনার বেতন নিবে, নেয়ার পরে ওখান থেকে এদের কমিশনটা রেখে আপনাকে বেতন দিবে। এটা হলো কনসালটেন্ট আর কি, কনসালটেন্ট বা কন্ট্রাক্ট জব। এই জিনিসটা বুঝতে পারছেন না, এই কন্ট্রাক্ট কনসালটেন্ট ব্যাপারটা? জি। ওকে। তো এটার আবার কয়েকটা টাইপ আছে আর কি, যে আপনাকে যে পে করবে, এই কনসালটেন্ট কিন্তু আওয়ারলি পে করে। মনে করেন এই যে এই সপ্তাহে মনে করেন আমাদের একটা হলিডে আছে, কালকে আমাদের হলিডে। তো এই সপ্তাহে কিন্তু আমাকে 40 আওয়ার্স পে করবে না, আমাকে 32 আওয়ার্স পে করবে। এরা হলিডে, ভ্যাকেশন, সিক লিভ এসব পে করে না। আপনার এই কনসালটেন্ট জবে আর কি, কনসালটেন্ট জবে যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা পে করবে, দ্যাটস ইট, দ্যাটস অল দে ডু। হ্যাঁ, বলেন। বুঝছি মামা। ওকে। এখন এই আওয়ারলিটা সিম্পল আওয়ারলি, যত ঘন্টা, মনে করেন আপনি একদিন যদি 3 ঘন্টা আগে চলে আসেন, তখন 3 ঘন্টা কম পে করবে, দ্যাটস অল। এখন এই আওয়ারলি রেটটার মধ্যে একটু টাইপ আছে, একটা হলো W2, একটা হলো 1099, একটা C2C। এটার মানে কি, W2 সবগুলা কিন্তু আপনাকে চেকে পে করবে, নো ক্যাশ, চেক। এখন W2 মানেটা হলো আপনাকে ট্যাক্স, এরা ট্যাক্সটা চেক থেকে কেটে রেখে দিবে, নর্মালি যেটা কাজ করতেন যেরকম পান আর কি, ট্যাক্সটা এরা কেটে রেখে দিবে। এখন এই ট্যাক্সের অ্যামাউন্টটা কিন্তু মনে করেন আপনি পে করেন, সাপোজ ধরে রাখেন 10% ট্যাক্স পে করেন, এই 10%-এর মধ্যে আপনি পে করবেন হাফ, অ্যারাউন্ড হাফ, নট 100% যে 50% এরকম না। মনে করেন আপনি পে করলেন 60%, কোম্পানি পে করে 40%, বা আপনি পে করলেন 50, কোম্পানি 50। সো ট্যাক্স যখন কেটে রাখে, তখন আপনি কিছু পে করবেন, কোম্পানি কিছু পে করবে, এটা হলো W2। আর 1099 হলো, আপনাকে এরা চেক পে করবে কিন্তু কোনো ট্যাক্স কাটবে না।
সোশ্যাল সিকিউরিটি মানি বলেন, তারপরে আপনার ফেডারেল ফেডারেলের ট্যাক্স বলেন, স্টেটের ট্যাক্স বলেন, সিটি ট্যাক্স, কোনো কিছু এরা কাটবে না, পুরোপুরি আপনাকে দিয়ে দিবে। বছরের শেষে আপনি হিসাব করে আপনার ট্যাক্সটা পে করবেন, পুরোপুরি এটা আপনার রেসপন্সিবিলিটি। নো ট্যাক্স দে উইল টেক ফ্রম দ্য চেক। আপনি মনে করেন $40 এন আওয়ার জব পান, মনে করেন পাবেন, আপনি এই সপ্তাহে $40 কাজ করছেন, তাহলে আসলো $1,600, দে উইল পে ইউ এভরিথিং। দিস ইজ 1099। C2C সেম থিং, আপনাকে এরা কোনো ট্যাক্স কাটবে না, আপনাকে পুরোপুরি চেক দিবে, আপনি বছরের শেষে ট্যাক্স পে করবেন। তো পার্থক্যটা হলো C2C হলো এটা বলে কর্পোরেশন টু কর্পোরেশন, সি মানে হলো কর্পোরেশন, কর্পোরেশন টু কর্পোরেশন মানে আপনার এইটা C2C মানে আপনার নামে চেক আসবে না, আপনার নামে এরা পে করবে না, এরা পে করবে আপনার একটা কোম্পানি খুলতে হবে, একটা কর্পোরেশন খুলতে হবে, এই কর্পোরেশনের নামে আপনাকে চেকটা পাঠাবে, চেকের মধ্যে আপনার নামের জায়গায় কর্পোরেশনের নাম থাকবে। তো আপনার যে আপনি মনে করেন একটা কোম্পানি খুললে ওই কোম্পানির নাম দিবেন এদেরকে, ওই নামের এগেনস্টে আর আপনাকে মানে চেক পাঠাবে। দ্যাটস দ্য ডিফারেন্স। সো C2C এন্ড 1099 এই দুটার পার্থক্য হলো একটা আপনার নামে চেক আসবে আর একটা আপনার কোম্পানির নামে চেক আসবে, কোনো ট্যাক্স কাটবে না। দ্যাটস দ্য ডিফারেন্স। আর W2 হলো আপনার নামে চেক আসবে, কোম্পানির নামে না, আপনার নামে চেক আসবে, কিন্তু আপনার ট্যাক্স এরা কেটে রাখবে। এই ট্যাক্সের অ্যামাউন্টটা আপনি কিছু শেয়ার করবে, কোম্পানি কিছু শেয়ার করবে। এই জন্য হয় কি, মনে করেন সাপোজ আপনাকে যদি W2 তে অফার করে $50, সাপোজ 1099 আপনারা বলে $55 মনে করেন, বা 56, 57, 54 একটু বেশি দিবে, কারণ ওই যারা ট্যাক্স পে করে, কোম্পানি তো আপনার সাথে ট্যাক্স শেয়ার করে, তো 1099 তো কোম্পানি ট্যাক্স শেয়ার করতেছে না আপনার সাথে, এই জন্য কয়েক টাকা আপনাকে বেশি অফার করে সবসময়। W2 হচ্ছে ট্যাক্স 1099 কয়েক টাকা বেশি, কিন্তু আপনার কিন্তু বেশি মানে এই না যে আসলে এটা বেশি, বছর শেষে তো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছেই, তাই না? সো এটা অ্যাকচুয়ালি বেশি না এটা। তো এই হইলো আপনার হায়ারিং এর স্যালারির টাইপটা আর কি, বুঝতে পারছেন ঘটনাটা? জি। সিট কর্পোরেশন তো কর্পোরেশন, আবার আপনি তো কর্পোরেশন খুলতে হয়, এটা বা কিভাবে করে? হ্যাঁ, এটা খুব সিম্পল। আপনি যেখানে ট্যাক্স ফাইল, আমি সানিকে নিয়ে গেছিলাম জ্যাকসনাইটে, সানি যেখান থেকে ট্যাক্স ফাইল করে না, তো ওই লোকের সাথে আমি জি সানি ভাইকে নিয়েই আলাপ করে আসছিলাম। এরা করবে কি, আপনি যাবেন, মনে করেন আমি যেরকম ট্যাক্স ফাইল যারা করে তারা দে নো হাউ টু ওপেন এ কর্পোরেশন। আমি যাব, আমার আইডি দিব, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিব, তারপর আমার কর্পোরেশন একটা নাম দিব, যে কোনো একটা নাম, মানে তিনটা নাম দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা নাম দিব। তারা যদি প্রথমটা অ্যাভেলেবল না থাকে, সেকেন্ডটা নাহলে থার্ডটা, ওই নামে এরা একটা কর্পোরেশন খুলে দিবে। মনে করেন সাপোজ আমারটা নাম দিলাম আরিফ আইটি কনসালটেন্ট, সাপোজ এরকম। তখন এরা আপনার কাছে একটা সার্টিফিকেট আসবে, একটা মানে লেটার আসবে যে এই কর্পোরেশনের মালিক আপনি, আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, সবকিছু। তখন তখন যখন আপনাকে হায়ার করবে, আপনি যদি বলেন, আর আপনাকে জিজ্ঞেস করবে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট পে, ডু ইউ ওয়ান্ট W2, 1099 or C2C? Sometimes তারা বলবে we pay only W2, we don't pay this. They will tell you we don't pay 1099, we don't do C2C, only W2. Sometimes তারা একটা অপশন দিবে, do you want W2 or 1099 or C2C? তখন আপনি যদি বলেন C2C, তার মানে আপনার কর্পোরেশন আপনি ওপেন করছেন, আপনার একটা আছে সার্টিফিকেট, তখন আপনাকে বলবে ওকে সেন্ড মি ইউর কর্পোরেশন নেম। এইটা আর কিছু না, সিম্পল কর্পোরেশনের নাম। ওকে, বুঝছি। জাস্ট একটা মানে আওয়ার হ্যাঁ হ্যাঁ ইউজুয়ালি কত পে করে আওয়ারলি? এই জবে ইউজুয়ালি ওকে, এই জবে ইউজুয়ালি আওয়ারলি কত পে করে? ইউজুয়ালি মানে ডিপেন্ড করে আপনি কোন টাইপের টেস্টিং করতেছেন, লট অফ টাইপ না। মনে করেন আমাদের ইনিশিয়াল প্ল্যান হলো, মনে করেন প্রথমে মার্কেটে নামাবো ম্যানুয়াল টেস্টিং হিসাবে, এটার হলো অ্যারাউন্ড মনে করেন 40, 45, 50, 40 to 50 মনে করেন, হুইচ ইজ লাইক 80, 90,000, 70 এর উপরে। আপনাকে যদি ফুল টাইম আওয়ার স্যালারি অফার করে, তাহলে এটা হবে মনে করেন অ্যারাউন্ড 70, 75 মিনিমাম। আর যদি আওয়ারলি হয়, তাহলে মনে করেন অ্যারাউন্ড 45, 50, মানে 40 to 50। কখনো কখনো দেখা যায় 30 বা 35ও কেউ অফার করে আপনার, হুইচ ইজ লাইক আপনার যদি 40 মতো হয়, ইটস লাইক 80 প্লাস আপনার, ইউজুয়ালি আর কি। এটা আপনার ম্যানুয়াল টেস্টিং হিসাবে। আর যদি আপনি ইটিএল টেস্টিং করেন, ডাটা ওয়্যার হাউস টেস্টিং, দ্যাট লাইক 50 প্লাস, 60, 65, $70 আওয়ার পে করে আপনার ওটাতে। সো লাইক ডিপেন্ড করে কোন টাইপের টেস্টিং করতেছেন আর কি আপনি। বুঝছি। মানে ইনিশিয়ালি আমরা যখন মার্কেটে নামবো, তখন আমাদের এক্সপেকটেশন থাকবে অ্যারাউন্ড 40, 45, অ্যারাউন্ড দ্যাট রেঞ্জ আপনি আওয়ারলি আর কি W2 তে। আর যদি হয় 1099 বা C2C, তখন অ্যারাউন্ড 50 মনে করেন।
which is like 90 plus এটা। Okay. তো এটা হলো হায়ারিং এর মানে একটা আইডিয়া আর কি আপনার, কারণ আপনাকে রিক্রুটার জিজ্ঞেস করবে আপনার হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট পেড, আর অনেক সময় আপনারও জিজ্ঞেস করতে হবে ডু ইউ পে 1099, ডু ইউ পে W2, হাউ ডু ইউ পে, বিকজ এইসব জিনিস যারা জানে না তার মানে আপনি কাজ করেন না। ইফ ইউ ওয়ার্ক ইন দিস ফিল্ড দ্যাট মিনস ইউ নো হোয়াট ইজ দিস মিনস, বুঝছেন না? কারণ তারা যদি আপনাকে জিজ্ঞেস করে উই পে, মনে করেন তারা বললো উই পে অনলি 1099, মানে আপনি 1099 কি জিনিস, তখন আবার সমস্যা, বুঝছেন না? বিকজ ইফ ইউ ওয়ার্ক অন দিস ফিল্ড ইউ শুড নো হোয়াট ইজ দ্যাট মিন, এটা আর কি। এরকম সিজন অনেক সময় আপনাকে যদি মনে করেন 1099 বললো, আপনি বলেন না আই ওয়ান্ট C2C, অথবা এরা বললো C2C, আপনি বলেন না আই ডোন্ট ওয়ান্ট C2C, আই ওয়ান্ট 1099। বুঝছেন, এই জন্য এই ওয়ার্ড গুলো আপনি মনে রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা বললাম, W2 চেয়ে আপনার 1099 বা C2C বেশি, অ্যারাউন্ড মনে করেন অ্যাটলিস্ট 10% ধরে রাখবেন বেশি, অ্যারাউন্ড 10% আর কি বেশি। কারণ আপনি এরা 10% আপনাকে বেশি দেবে, এই জন্য কারণ আপনি যদি ট্যাক্স পে করেন 15 to 20%, তাহলে ইউ পেইং হাফ, দে আর পেইং হাফ, সো ইউ ওয়ান্ট দেয়ার হাফ টু পে ইউ নাও। মনে করেন আপনাকে যদি $50 অফার করে W2 তে, আপনাকে অফার করবে মনে করেন 54, 55, 56 অন 1099, অ্যারাউন্ড দ্যাট রেঞ্জ। এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হলো, হ্যাঁ হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন এটাতে? জি না ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বলছি জাস্ট টু লেট ইউ নো, ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনার এই জন্য ইম্পর্টেন্ট, নট ফর ইউ টু নো হোয়াট দ্যাট মিনস। আপনার রিক্রুটার যখন আপনাকে কল দিবে, মার্কেটে যখন আপনি রেজুমিটা সাবমিট করবেন, রেজুমে সাবমিট করার পরে ওয়েবসাইটে আপনার রিক্রুটার কল দিবে, তখন আপনি এদের সাথে কিভাবে কথা বলতেছেন, এটার মানে কি, কোন ওয়ার্ডের মানে কি, এগুলো যদি আপনি জিজ্ঞেস করতে না পারেন বা এরা জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে না পারেন, তখন কিন্তু আর আপনার সন্দেহ করবে, মানে বুঝবে যে এই ক্যান্ডিডেট ফেক, হি অর শি ডাজন্ট নো হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট, শি ইজ নট রিয়েল। কথাটা বলছেন, এই জন্য ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস থিং টু আন্ডারস্ট্যান্ড। এখন মনে করেন কেন এই জিনিসগুলো আপনি চিন্তা করেন একটু, আপনাকে যদি W2 অফার করে মনে করেন $50, সাপোজ আমি একটা জাস্ট রাফ ক্যালকুলেশন করি, $50, তখন উইকলি আসতেছে এটা, ইয়ারলি আসতেছে এটা 104,000, রাইট? সাপোজ এটা হলো আওয়ারলি পে করলো W2 তে, আপনি চিন্তা করেন W2 তে, রাইট? এখন আপনি যদি ট্যাক্স পে করেন এটার মনে করেন আপনি ইয়ারলি ট্যাক্স করতেছেন 15%, টাইমস 0.15, তাহলে ট্যাক্স আসতেছে এটা, তাই না? এই জিনিসটা ট্যাক্স আসতেছে, এর হাফ দিবেন আপনি, এই যে এটা 8,000 ট্যাক্স দিবেন আপনি, ঠিক আছে? হুইচ ইজ লাইক অ্যাবাউট 8%। এই জিনিসটা মানে হলো অ্যারাউন্ড 8% ট্যাক্স আপনি দিচ্ছেন, 8% তারা দিবে। এখন আপনি যদি $50 অফার করে W2 তে, খেয়াল করেন W2 তে, তার মানে আপনাকে 1099 অফার করার কথা টাইমস 1.08, 54, 8% মোর, 7% মোর। যেটা খেয়াল করছেন, আপনি হিসাব করবেন যে অ্যারাউন্ড 10%, নট এক্স্যাক্টলি 10%, লাইক 7, 8, 9, 10, 12% more they should offer on this one 1099। যে কথাটা বুঝতে পারছেন আপনি, হিসাবটা কিভাবে করলাম? জি। কারণ এই কারণ হচ্ছে কি, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট বোঝা, কারণ এইগুলা দিয়ে অনেক সময় এরা দে ওয়ান্ট টু ভেরিফাই এইসব জিনিস দিয়া যে আর ইউ রিয়েল অর নট, জাস্ট বিকজ অফ দিস। মনে করেন আপনাকে W2 তে অফার করলো মনে করেন 50, এখন এরা বললো যে W2 উই ক্যান অফার 50, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন 1099? এখন আপনি যদি বলেন সেম, তার মানে সামথিং, হাউ কাম ইজ সেম, শি ডাজন্ট নো। আর আপনি যদি বলেন যেটা বলছেন, আমি তো 52, ওয়াই অনলি $2 মোর, যেটা বলছেন। So this is the thing, that tricky part, that sometimes the recruiter try to verify you if you know or not. So আপনি usually করবেন around 10% বাড়ায় বলবেন। Normally it doesn't have to be 10%, it could be 11%, could be 7 or 8%, around that range। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন জিনিসটা, বুঝছেন? মানে ক্যালকুলেশন গুলা করা, আপনি জাস্ট মনে রাখবেন যে এরকম করে একটা হিসাব করে রাখবেন যে $50 যদি আমরা আওয়ারলি রেট করে W2 তে, তাহলে আমি $5 বেশি বলবো 1099, $5 বেশি। এখন যদি আমার হয় এটা মনে করেন 40, রাইট, তখন আমি মনে করেন এখানে আমি $5 বেশি না বলে $4 বেশি বললাম, which is like 44। এরকম একটা আইডিয়া রাখবেন আর কি আপনি, বুঝছেন, অ্যাপ্রক্সিমেটলি। তো এই জিনিসগুলো, অথবা আপনি যদি এরকম বলে যে $40, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট 1099, তখন আপনি বলবেন why don't you just add 10% more, make it easy, এরকম টাইপের, অথবা 8% মোর, বুঝছেন, এরকম। সো এই ক্যালকুলেশন গুলা বোঝা কিন্তু খুবই জরুরি। কারণ কি, আপনি মার্কেটে মানে রেজুমিটা সাবমিট করবেন ওয়েবসাইটে, রিক্রুটার আপনাকে কল দিবে, এই রিক্রুটারের সাথে কথা বলে রিক্রুটার যদি কনভিন্স না হয়
আপনার রেজুমে এরা সাবমিট করবে না তো। জিনিসটা বুঝছেন? ইন্টারভিউ দেওয়ার প্রথম স্টেপটা হলো রিক্রুটারকে কনভিন্স করা। রিক্রুটার কনভিন্স হলেই আপনার রেজুমেটা সাবমিট করবে। কারণ তারা তো শুধু আপনাকে কল দিবে না, দে উইল কল এ লট অফ আদার পিপল লাইক ইউ। কথাটা বুঝছেন? লট অফ আদার পিপল মানে অ্যাটলিস্ট 7-8 পিপলকে কল দিবে বা 10 পিপলকে কল দিবে। এদের মাঝখান থেকে 2-3 জন করে এরা সিলেক্ট করবে। এই 2-3 জনকে পাঠাবে ইন্টারভিউর জন্য, শুধু আপনাকে একা পাঠাবে না। সো এই 8-10 জনের মধ্যে আপনাকে সিলেক্ট হওয়া ইজ ইম্পর্টেন্ট। এবং এই সিলেক্ট হবেন কিন্তু এইসব কথার মাধ্যমে। এইসব কথা বলি, অনেকে এগুলা জানে না, এগুলো না জানলেই প্যাচ লাগাই দেয়। আর যদি জানে অনেকে, তাহলে হিসাবটা ঠিক মতো বুঝে না। দেখা যায় যে আপনার W2 তে বললো 50 আর এখানে বললো যে আমাকে দাও 65। ইট ডাজন্ট মেক এনি সেন্স। কথাটা বুঝছেন? অথবা এখানে বললো আপনার মনে করেন 60, ইটস টু মাচ। দ্যাট মিনস ইউ ডোন্ট নো দ্য ক্যালকুলেশন। ওয়াই ইউ আস্কিং লাইক 25% মোর, 22% মোর, সামথিং লাইক দ্যাট, or 20% মোর। ওয়াই 20%, রাইট? সো এই জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার বোঝা আর কি জিনিসটা। আপনার ভেরি ইম্পর্টেন্ট কিন্তু জিনিসগুলো। আমি কিন্তু খুব কনসেন্ট্রেশন করতেছি এগুলোর উপর। আমি তো রেকর্ড করতেছি, আপনাকে পাঠাবো, এগুলো রিভিউ করবেন আর নামগুলো মনে রাখবেন আর ক্যালকুলেশন গুলো মনে রাখবেন, যেগুলো বললাম 8 to 10% মোর বলবেন। আর কর্পোরেশনের কথা বললে, আপনার যদি কর্পোরেশন যেহেতু নাই, তখন বলবেন যে নো, আই ডোন্ট ওয়ান্ট C2C, ইদার পে মি 1099 or W2। ভেরি স্ট্রেট। কারণ আপনাকে হয় কি, রিক্রুটারে অফার করার আগে আপনাকে জিজ্ঞেস করতে হবে হাউ ডু ইউ পে, W2 or 1099। কথাটা বুঝছেন? এই জন্য আপনি জিজ্ঞেস করবেন, কারণ লেট দেম নো দ্যাট ইউ নো, বিকজ আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম রিয়েল পারসন, রাইট? I have to prove that. How do I prove that? By talking. So whenever they call you, you wanna know. First, they will send you an email, or they will send you an email for sure, 100%. Always they will send you an email. Sometimes they don't call you, just send you an email. But sometimes they do both, send you an email and call you. So if they call you, then they will ask you, I send you an email, did you read it? Then you will tell them which email, tell me your name. So if they tell you your name, you will just tell them, okay, give me 5 minutes, I'll call you back. Let me read your email. So once you read the email, you know the job description, then you will call them. You're going to ask them, okay, how much you offering? And then they will ask you, what is your expectation? Okay, what is your expectation? Then you can tell them, okay, I want $50 an hour, 50 an hour on W2. Or you're going to tell them, how do you pay, 1099 or W2? See, this is the sequence of talking. They will first email you, and they may call you or may not call you. If they do not call you, you go through the email and they have a phone number, you call them. But if they call you and email you, then they will tell you, I send you an email, did you read the email? You're going to tell them, okay, what is your name? Because I have so many emails. So you tell me your name, I'm going to read it, I'll call you back. So then from the email, you read the job description. If you like it, you call them. And you just tell them, okay, I just saw your email, I want to talk about it, I'm interested. And you're going to ask them how much you offering. They will tell you right away how much you expecting. So you can tell them, oh, I'm expecting, like say $50 on W2. Or you can tell them how you are paying. Are you paying on W2 or 1099? And you tell them right away, I don't want C2C. I don't have a corporation, I don't want C2C. Either I want W2 or 1099. So how much you offering? So if they ask you, you tell them, okay, I want $50 an hour. They will bargain with you. So no, it's too much, I want 40, 35, 40. Then you say, no, I mean, you bargain with them also. You say, no, the lowest I can do, let's say 45 an hour. This is how you bargain with them. That's all pretty much. We can talk. I just want to give you a description right today, and then you're going to go through it, and then next week, when after review, if you have question, we'll go through again. I have one question. Is it okay to ask them about salary right away before even interview starts? Yeah, of course. Before even interview, you ask the salary. Before even interview, this is the recruiting company is calling you. No interview right now. Like once you put the resume in the website, they will call you. They means recruiting company. They did not submit your resume yet. You submit your resume in the website. From the website, recruiting company call you. The recruiting company is calling you to represent you for the company. Let's say IBM is hiring one person. IBM is hiring a tester. So IBM is not going to call you. IBM is going to call the recruiting company, will tell them, okay, I need a manual tester. Then IBM company will call the recruiting company that they need a manual tester. They will tell you how much they will pay and everything. Then the recruiting company is going to go to the website where we put our resume and then look for the people.
If they find your resume match with IBM requirement, then they're gonna call you. Recruiting company, not IBM. So recruiting company call you, and then you're gonna negotiate the money with the recruiting company. If it is okay with the recruiting company, then the recruiting company will submit your resume to IBM and set up an interview. After the, let's say if they submit the resume today, it takes at least few days to set up an interview. Then recruiting company will call you again, email you, will tell them, okay, IBM is like to set up an interview with you over the phone. So when is a good time? Okay, so then you set up the interview and you talk to the IBM people. Sometimes what also they do, recruiting company has some IT people also. They also want to talk to you before they send it to the IBM. IBM is the main client, let's say, right? So IBM, you're gonna give the interview with the IBM. That's the main purpose. But they wanna, the recruiting company also want to check you, like, you know, wants to know if you're really good or not. So recruiting company will have someone to test you. If they like you, then they will send you resume to IBM. Otherwise, they will not, because each recruiting company will only make money if they hire you. Now they cannot just send the resume like say 20 people. They have to send probably 3, 4, 5 people resume. So out of these 5 people, they want someone to get hired, so the recruiting company can make money. Make sense or sounds complicated? Makes sense, Mama. So recruiting company মাঝে interview নেয়, মাঝে নেয় না। Right. যেটা চিন্তা করেন, মনে করেন IBM কোম্পানি আমাকে কল দিল, আমি রিক্রুটিং কোম্পানি আছে আমার, রাইট? এখন IBM কোম্পানি অথবা হোম ডিপো বা ডুইন রিড তাদের সফটওয়্যার টেস্টার দরকার, আমারে কল দিবে, কারণ আমার সাথে এদের লিংক আছে, আমাকে কল দিবে। অথবা IBM এর ওয়েবসাইটে এদের লোক লাগবে, এরা বলে দেয় ওয়েবসাইটে। তো আমি রিক্রুটিং কোম্পানি, আমি এগুলো জানি, আমি IBM কে কল দিব, আমি IBM এর ওয়েবসাইটে যাব, ওখান থেকে ফাইন্ড আউট করবো যে তাদের লোক দরকার। অথবা IBM কোম্পানি আমাকে কল দিবে, কারণ আমি এদের সাথে আমার লিংক আছে, কল দিয়ে বলবো আমার লোক দরকার। সো আমি রিক্রুটিং কোম্পানি, সো আমাকে কল দেওয়ার পরে IBM কোম্পানি জিজ্ঞেস করবো, হাউ মাচ ইউ নো, হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট, what kind of tester do you want, how much you want to pay. Let's say IBM company is saying I want to pay $70 an hour, that's the highest, or $60 an hour, $60 an hour. And then I'm going to go to the website. Which website? Where we put our resume, like a regular tester put the resume. So I'm going to go to this website and look for the criteria IBM is asking for. There is an option to search like that. Let's say whatever they're asking, I find you. Let's say your resume matches with them. So, and then I'm going to send you an email, because your email is there. I'm going to send an email saying that, I'll say that, okay, my name is this, I'm a recruiting company. I have a job for you. This is the job description. This is my phone number, email, please reply. And then I will call you also. Sometimes I call you or you call me. Either way, let's say I call you or you call me, either way. So I'm talking to you, I'll tell you, okay, I have a job for you. This is the company and everything. Are you interested? You say, let's say yes, and then I'll ask you how much you are asking for. Then probably you say $50. I said no, 40, 35, bargain. We'll bargain here. So let's say we figure it out with $45, but IBM company is giving me 60 and I'm giving you 45, so $50 is mine per hour. Okay, and then what happened is, I'm not going to call you only, I'm going to call other 6-7 people. And from these 6-7 people, maybe I'm going to pick 3. Just by talking, I'm going to pick 3 or 4. Maybe I have like 8 people I call, I'm going to pick only 4, let's say, just by talking how much they know and everything. And then out of these 4 people, what I'm going to do, I'm going to have one IT guy from I'm a recruiting company. I'm going to hire an IT guy, like not hiring, like, like have someone, IT guy, to take your interview. Like 10 minutes talking, not like an interview. It's like talking 10 minutes, 15 minutes. So I'm going to have all these 4 people, not only you, all these 4 people. I'm a recruiting company, I have an IT guy, I'm going to have you tested. So I'm going to, you and all the 4 people that I selected, just to talk to them in interview for 10 minutes, 15 minutes. So out of these 4 people, maybe 2 people I like. He is saying, oh, this other 2 doesn't know anything, forget about them, this 2 is good. So these 2 resume, I'm going to send the IBM. I'll tell them, okay, the people that you're looking for, this is a perfect match, these 2 people. So out of these 2 people, IBM is going to set up an interview with you directly. It's called client interview, client. IBM is your client, you'll be working with IBM. So IBM is going to call you.
and then IBM is going to set up an interview directly with you, and then IBM people is going to call you. This interview is like usually half an hour to 45 minutes. Standard is half an hour. Half an hour to 45 minutes, a technical interview. And they will ask you all these questions, about SDM, ALM, things like that. Oh, and then they're gonna, like, I'm a recruiter, I send 2 resume. So there is other recruiter also. Maybe another recruiter sent 2 resume, another recruiter sent 2 resume. So there is like 6-7 resumes there, IBM. So IBM is gonna take interview like 6-7 people. Out of the 6-7 people, probably they're gonna pick 2 people for face-to-face interview. So from this face-to-face 2 people, they're gonna pick 1. This is how they filter out things. Make sense? জি মামা বুঝছি। Any question? জি না মামা, কোনো কোয়েশ্চেন নাই। একটা সেকেন্ড দিবেন মামা, একটা সেকেন্ড। হ্যাঁ মামা, শুনতেছেন মামা? শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। ওকে, সো শুনেন, এই জিনিসটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট টু বুঝা। কারণ লাইক আই সেড, হোয়াই ইম্পর্টেন্ট? বিকজ ইউ হ্যাভ টু কনভিন্স দ্য রিক্রুটিং কোম্পানি by talking. If you don't mention this kind of word whenever you talk, they will think that you may not be the real person. Okay, and most of the time, like 90% of the time, you'll see Indian people call Indian person. There are so many recruiting company Indian. So it's very important just to let you know, okay, to understand this. If you have 1% confusion, you please make sure you let me know. Any confusion you have, you make sure you let me know, okay, so that you can go through again. Now, ওকে, এখন ভেন্ডরটা দেখেন কি, ভেন্ডরটা কি, এই কথাটা কিন্তু আপনি শুনবেন অনেক, বুঝছেন? কেন আমি জিনিসগুলো কথার সাথে এগুলা ওয়ার্ডিং এখানে দিছি, এই কারণে আপনি এগুলা খুব শুনবেন। এগুলা যদি মিনিং না বুঝেন, তাহলে আপনার কথা বলতে অসুবিধা নেই। লাইক when you talk to someone, they might ask you who's your vendor, who's your client, things like that. So you need to understand what this means. ক্লায়েন্ট হলো আপনি যার জন্য কাজ করতেছেন, যে কোম্পানির আপনি যেখানে যায় কাজ করতেছেন। মনে করেন আমার রিক্রুটিং কোম্পানি, আপনাকে আমি হায়ার করলাম, আপনাকে হায়ার করে কিন্তু আমি IBM এ পাঠাইছি, IBM এর অফিসে কাজ করতে। কারণ আপনি একটা কনসালটেন্ট, আওয়ারলি এমপ্লয়ি, আপনি ফুল এমপ্লয়ি না, ফুল টাইম এমপ্লয়ি না, আওয়ারলি এমপ্লয়ি, কনসালটেন্ট, এটা কন্ট্রাক্ট। আমি আপনাকে হায়ার করব, আমি আপনাকে হায়ার করে IBM এ পাঠাবো, আমি হইলাম রিক্রুটিং কোম্পানি, রাইট? এখন আপনার কাছে ক্লায়েন্ট হলো IBM। আপনাকে যদি জিজ্ঞেস করে হুজ ইউর ক্লায়েন্ট, তখন বলবেন IBM, আমার রিক্রুটিং কোম্পানির নাম বলবেন না, বুঝছেন? ক্লায়েন্ট হলো IBM। আবার আপনাকে যদি জিজ্ঞেস করে ভেন্ডর কে, তখন আপনি আমার নাম বললেন, আমি হলাম আপনার ভেন্ডর। রিক্রুটিং কোম্পানিটা হলো ভেন্ডর। জিনিসটা বুঝতে পারছেন? জি। আপনাকে যদি ফুল টাইম হায়ার করে কোনো কোম্পানি এমপ্লয়ি হিসেবে IBM, তখন আপনি IBM আপনার মানে এমপ্লয়ি, আপনার ক্লায়েন্ট, দ্যাটস ইট, ডান। IBM আপনার কোম্পানি, you work there, full time employee there, done, nothing, no vendor, no client, nothing is there. But আপনি যদি কনসালটেন্ট হন, তখন রিক্রুটিং কোম্পানি আপনাকে হায়ার করবে, রিক্রুটিং কোম্পানি হায়ার করে আপনাকে আরেক জায়গায় পাঠাবে কাজ করতে। আমি রিক্রুটিং কোম্পানি, আপনাকে হায়ার করলাম, বললাম যে IBM এ যায় কাজ করতে, তখন IBM হলো আপনার ক্লায়েন্ট, আমি হলাম ভেন্ডর। আপনাকে যদি আপনার কোনো কোয়ার্কার জিজ্ঞেস করে হুজ ইউর ভেন্ডর, হু ইজ ইউর ভেন্ডর, তখন আপনি আমার কোম্পানির নাম বলবেন, কারণ আমি আপনাকে হায়ার করছি। এটা হলো ভেন্ডর। আর ক্লায়েন্ট হলো যেখানে আপনি কাজ করতে যাবেন, যে অফিসে কাজ করবেন, যার জন্য কাজ করবেন, এটা হলো ক্লায়েন্ট। এখন আপনাকে যদি কনসালটেন্ট হিসেবে হায়ার করে, তখন কিন্তু আপনি চেক IBM থেকে পাবেন না। আপনার চেকের মধ্যে IBM এর কথা লেখা থাকবে না, লেখা থাকবে আমার কোম্পানির নাম, আমি রিক্রুটিং কোম্পানি, আমি আপনাকে হায়ার করছি, আমি আপনাকে উইকলি পে করবো, বাই উইকলি, 2 সপ্তাহ পর পর পে করে। এটা হলো আপনার ভেন্ডরের জিনিস। ক্লিয়ার? জি, একটা কোয়েশ্চেন, রিক্রুটারের সাথে কি কখনো ফেস টু ফেস দেখা হয়? ভেন্ডরের সাথে হ্যাঁ, সামটাইমস তারা আসে, সামটাইমস কি এসে দেখা করে, একটু মানে 5 মিনিটের জন্য এসে আপনার সাথে পরিচিত হয়ে যায় ভেন্ডর। এটা খুবই কম, মনে করেন 10% ক্ষেত্রে হয়তো বা হয়,
সাধারণত হয় না, ফোনে আলাপ হয়, সবসময় ফোনে আলাপ হবে আপনার পাই। এরা আপনাকে কল দিবে, ইমেল করবে, বলবে ডু হ্যাভ এনি ইস্যু, এনি কনসার্ন, হাউ ইউ ডুইং, হাউ দ্য প্রজেক্ট গোয়িং অন, দে উইল কন্টাক্ট উইথ ইউ ওভার দ্য ফোন, ওভার দ্য ইমেল। বাট ফেস টু ফেস খুব কম, খুবই কম। বাট এটা আসতে পারে, ডিপেন্ড করে লোকেশনের উপর। আপনার যদি ব্যান্ডর থাকে ফ্লোরিডায়, আপনার যদি কাজ হয় ডালাসে, তাহলে তো আর আসবে না, তাই না? এখন মনে করেন আমি যে নিউ ইয়র্ক সিটিতে ইয়াতে কাজ করতাম, এসি আছে চিলড্রেন অ্যাডমিনিস্ট্রেশনে, ওইখানে আমার যে ব্যান্ডর ছিল, এই মাসে একবার আসতো, কারণ তাদের অফিস ছিল 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমি কাজ করতাম আপনার উইলিয়াম স্ট্রিটে ডাউনটাউনে, তারা আপনার অফিস ছিল ব্রডওয়ের উপরে, 10 মিনিটস, নট ইভেন 10 মিনিটস ওয়াক। সো দে ইউজ টু কাম আপনার, কারণ আমি এমপ্লয় ছিলাম না, শুধু আরো কয়েকজন ছিল ওইখানে। সো দে ইউজ টু কাম, দ্যাটস ওয়াই। সো ইট ডিপেন্ডস, লাইক এইখানে যে আমি কাজ করি, আমার ব্যান্ডর হলো ফ্লোরিডাতে, they never came, but we always talk over the phone. আচ্ছা, সো ইট ডিপেন্ড করে আর কি এটা। হ্যাঁ, আরেকটা জিনিস হলো প্রজেক্ট, কোন প্রশ্ন এই দুটার মধ্যে? জি না। ওকে, আরেকটা হলো এই জিনিসগুলো আমি একটু আগে বলতেছি, আগে ইউজুয়ালি বলি কেন, কারণ এই ওয়ার্ড গুলার সাথে পরিচিত হওয়াটা জরুরি। আমি মনে করি না আপনার রেজুমি সাবমিট করবে, এগুলো কিন্তু লাগবে যখন আপনি মার্কেটে রেজুমি সাবমিট করবেন। এখন মনে করেন আমি আপনার রেজুমি সাবমিট করবো কালকে, আপনি যাকে যদি আমি 2 দিন আগে এগুলা বলি, সবগুলো জিনিস আপনি মনে না রাখতে নাও পারেন, কনফিউশন হয়ে যাবে, তাই না? এই জন্য আগে থেকে বললে, আগে থেকে স্টাডি করলে, এটা মনে করেন ইফ ইউ হ্যাভ লাইক কাপল উইকস টু স্টাডি, 3-4 উইকস টু স্টাডি, 1 মান্থ টু স্টাডি, ইউ উইল হ্যাভ মোর টাইম টু রিমেম্বার দিস থিং। কথাটা বুঝছেন না? কারণ এগুলা তো একটু মনে রাখার ব্যাপার, হঠাৎ করে কোন ওয়ার্ড ইউজ করতে হবে, ইফ ইউ ডোন্ট রিমেম্বার ফ্রম বিফোর, দ্যাট ইজ এ প্রবলেম। এই জন্য এগুলো একটু আগে থেকে বলছি, দ্যাট দ্য রিজন। ইউ ডোন্ট নিড ইট রাইট নাও, ইউ নিড ইট when I submit the resume in the website, okay, but you need to study now. So when project end, এটার মানে হলো রিক্রুটিং কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে when is your project ending। তখন যদি আপনি আমতামতা করেন, এই যে বিগ প্রবলেম, বুঝছেন? এই জন্য সবসময় প্রজেক্টের এন্ড ডেট আপনি রিক্রুটিং কোম্পানির কথা বলার আগেই আপনি এই ক্যালেন্ডার এরকম করে দেখে নেবেন। এই যে মনে করেন আজকে 9 তারিখ, আপনি ইউজুয়ালি 3-4 সপ্তাহ পরে বলবেন, 1 সপ্তাহ পরে বলতে পারেন, 2 সপ্তাহ পরে বলতে পারেন, 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে বলতে পারেন। ডোন্ট পুট ইট মোর দেন লাইক 4 উইকস, পুট ইট ইউজুয়ালি 3 উইকস, নরমালি 1 উইক, 2 উইকস or 3 উইকস। let's say today is Monday, today is 10th, right? So recruiting call me, if they ask me when is your project is ending, maybe I'm going to tell them, okay, let's say 28 or 27th is my last day, 2.5 weeks from now. So make sure you know the end date right away. You want to tell them, okay, without any hesitation. This is one thing. Another thing, they will trick you. This is very important. They will tell you, instead of when is your project ending, the reason they ask you, they want to know, are you able to answer right away or not. Maybe if you like, be trying to be too smart and you don't know the date, and by mistake probably you are giving them a Sunday date. The project doesn't know, the office is closed on Sunday, right? So that's the problem. So that's why you have to come up with a date before you talk to them. Another thing is, sometimes they will ask you, do you have to give them 2 weeks notice? Do you have to, because the standard is whenever you leave a job, you have to give them 2 weeks notice, sometimes 4 weeks, usually 2 weeks notice you have to give them. So the vendor will, that is if you're living in the middle. 2 weeks notice দিতে হয় আপনি যদি in the middle of the project, মানে প্রজেক্ট শেষ হওয়ার আগে যদি আপনি যদি চলে যান, তখন নোটিস দিতে হয়। রাইট, that is correct. Now এখন চিন্তা করেন, রিক্রুটিং কোম্পানি টাকা পায় না কি করে? মনে করেন আমি রিক্রুটিং কোম্পানি, আপনাকে হায়ার করলাম, আপনাকে আমি IBM পাঠালাম, IBM হায়ার করলো আপনাকে, আপনি কাজ করতেছেন, তখনই কিন্তু আপনি যতদিন কাজ করবেন ততদিন কিন্তু আমি টাকা বানাবো। আপনি যদি কালকে কাজ থেকে ছেড়ে দেন, তো আমি তো টাকা বানাবো না, তাই না? সো রিক্রুটিং কোম্পানি এরকম লোক চায় যারা যতদিন প্রজেক্ট চলবে ততদিন যেন আপনি কাজ করেন, মাঝখানে যেন চলে না যান। they want to make sure that, কারণ আপনি চলে গেলে আমি যে আরেকজন লোক দিব, IBM তো মেবি আমার কাছে লোক নাও হায়ার করতে পারে, আরেক ভেন্ডরের কাছে হায়ার করতে পারে, তাই না? কারণ এদের তো ভেন্ডর না, অনেক ভেন্ডর আছে। এইবার না হয় আমার কাছ থেকে হায়ার করছে, নেক্সট টাইম তো আমার কাছে নাও পারে, আমার লোক চলে গেছে, আমার কাছে নাও করতে পারে। সো আই এম লুজিং মানি।
সো রিক্রুটিং কোম্পানি সবসময় চাই এরকম লোক হায়ার করতে যারা প্রজেক্ট যতদিন চলবে, 6 মাস হোক, 3 মাস হোক, 2 বছর হোক, ততদিন থাকবে। কথাটা বুঝছেন? ততদিন থাকবে। এরা ভেন্ডররা, রিক্রুটিং কোম্পানি খুব কেয়ারফুল থাকে এই ব্যাপারে। এখন তারা করবে কি, আপনাকে জিজ্ঞেস করবে, ডু ইউ হ্যাভ টু গিভ দেম 2 উইকস নোটিস, অথবা বলতে পারে হাউ লং ইউ হ্যাভ টু গিভ দেম নোটিস। এখন দেখেন, আপনি যেটা একটু আগে বললেন, আপনাকে নোটিস দিতে হয় কখন? যখন আপনি মিডল অফ দ্য প্রজেক্টে চলে যান, রাইট? আপনার যদি প্রজেক্ট ক্র্যাশই হয়ে যায় তাহলে তো নোটিস দেওয়ার দরকার নাই, তাই না? তাই না? সুতরাং আপনি এখানে বলবেন কি, দেন মাই প্রজেক্ট উইল ফিনিশ, লেটস সে টুডে, আজকে 9 তারিখ, আপনি বলেন মাই প্রজেক্ট উইল ফিনিশ অন 22nd, সো আফটার দ্যাট I can work, I can join anytime, I don't have to give them any notice because my project is ending on 22nd of this month, so after that I can join anytime, I don't have to give the notice because my project is ending. This is a very very important answer, super important answer. Because if you tell them you have to give them 2 weeks notice, that means you are leaving the project when the project is going on. The recruiting company doesn't like that. They don't want you to do that. If you leave this job right now, that means you're going to leave this job too. If you get hired, right? Same thing you're going to do. And it is a bad reputation, especially if you leave at the last moment. Let's say the project will finish in 2 weeks or 3 weeks, and you're leaving right now. And how the company is going to find a tester for 2 weeks, right? How the company is going to find another tester for 2 weeks? The project testing is going on and living in the last moment is a big problem. এখন আপনার মনে করে আজকে ঈদের দিন, কালকে ঈদের দিন, আজকে যদি আপনার বাসায় কাজের লোক চলে যায়, হাউ ডু ইউ লাইক ইট? মনে করেন আপনি একজনের কাজের লোক দিল, কালকে আপনার ঈদ, কুরবানির ঈদ, আপনার কত গরুর মাংস আসবে, এটা সেটা আসবে, কাজের লোক চলে গেল, তখন আপনি মাথায় বাড়ি না আপনার? সেম থিং, আপনার টেস্টিং চলতেছে, লাস্ট আর 1 মান্থ আছে, 2 সপ্তাহ আছে, 3 সপ্তাহ আছে, এর মাঝখানে আপনার টেস্টিং ছিল, আপনি চলে গেলেন, লোক পাবে কোথায় সে? কোম্পানি? ইজ এ বিগ প্রবলেম। So that's why they don't want you to leave at the last moment. If you leave beginning or the middle, this one thing, they don't want you to leave anyway, but if you leave especially last moment is very bad. That's why answer this question very carefully. You're going to tell them my project is ending. Don't tell them my project is ending in 2 weeks, my project is ending in 3 weeks. You tell them a date. It could be 1 week, it could be today's 9th, you can tell them 15th, that's fine. You can tell them 1 week, you can tell them in 3 weeks, that's completely fine. But give them a date. My project is ending on that date, I can only start after that anytime, but I don't have to give them notice because my project is ending. Okay, clear? Yes, so it's usually good to tell them যে আমার প্রজেক্ট এন্ড করতেছে 2 সপ্তাহে বা 3 সপ্তাহে। I should not tell them আমার প্রজেক্ট এন্ড করবে আরো 3 মাস পরে, 4 মাস পরে, then they are not gonna like it. No, let me give you a real example. One of my student got job, one of the student got a job last week, right? Now he had 2 interviews, and both of them are good. Now one interview was like a week before, another one was after a week later. So he usually called me. I tell any student that after an interview, always call me and talk to me. What was the interview? You know how things going on. So see, this is the thing that I mentioned so many times. Like this thing I'm telling you several times, right, over and over again. The reason is I did the same thing with him. I told him the same thing several times, but he forgot probably, and he told them, "Oh, I have to give them 2 weeks notice." That company, he had 2 interviews. Both of them are good. That company didn't call him back. He didn't hire them for the interview. You know, do you understand my point? The recruiting company didn't call him with the company that he said he need to give them 2 weeks notice. But the other company, the week after that was an interview, then I told them, don't mention this thing. He did not, and he got a job in Maryland, okay, last week. So that's what I'm saying. This little thing is super important. It's normal thing, what date, you know, things like that. It's very simple, but this is what happened. So please make sure that. What if they ask you, can you, let's say that আমি ওদেরকে বললাম 2 সপ্তাহ পরে আমার প্রজেক্ট শেষ হইব, আমি বললাম, তারা যদি আমার যদি বলে can you start next week, can I tell them no, I want to finish and then I can start? Yeah, what they do, they want to trick you. That's why they said that 1 week, because it takes 2 to 3 days to, like, let's set up the interview, then it takes 2 to 3 days to do your
background check, all these things. How you can start next week? They will trick you. They ask you this question to trick you 99% of the time. Now, yeah, what are you going to tell them? Because it happened with me too. If they ask you, can you start next week? Can you start in 3 days? Then you tell them, my project is all, my testing is completed, but project is still going on. I'm doing some support. My QA testing is completed already. It is in UAT right now. So I'm doing some support right now. Now I have to talk to my manager if I can finish, if I can start next week. But as of now, I cannot start right now. I will say no as of now. But if you give me some time, when I go to work tomorrow or Monday, then I'll ask my manager. And if my manager say yes, then I'll let you know that yes. Otherwise, if the manager say no, then I cannot. Sorry. So this is a tricky thing. Okay. Make sure you answer it like that. Don't tell them no or don't tell them yes. Just tell them I have to check with my manager. Because my project is finishing in like 3 weeks. I cannot leave right now without asking my manager. Make sense? Okay, so what is the I should always answer that I will have to check with my manager. Yes. You're going to tell them that yeah, I have to ask my manager. My manager knows that I'm looking for a job because project is almost finished. So the contract is they will not renew it contract because the project is finished. So I'll let you know. This is what you're going to tell. Okay. And মনে করেন রিক্রুটিং কোম্পানি আমি, রাইট? আমি আপনাকে কল দিব যে আমি এরকম একটা আইবিএম কোম্পানিতে একটা জব আছে, আমি আপনাকে কল দিব। এখন সেম জব কিন্তু আমি কিন্তু একটা ভেন্ডর নেটওয়ার্কে যেটা বললাম, মনে করেন বাড়ি কিনতে গেলে একটা বাড়ির যে সেলসম্যান আসে বা আপনাকে যে বলবে যে আমার একটা বাড়ি আছে, এই বাড়িটা কিন্তু শুধু একজন সেলসম্যানে দেখাইতে পারে তা না, 5-6 জন সেলসম্যানে দেখাইতে পারে, রাইট? তাই না? সেম জিনিস মনে করেন আইবিএম কোম্পানি আমাকে কল দিয়ে বললো আমার লোক দরকার। আইবিএম কোম্পানি শুধু আমাকে কল দিবে না, আরো এরকম কয়েকজন ভেন্ডরকে কল দিবে। তো হয় কি, সেম জবের জন্য এটা অনেক হবে, দেখবেন সেম জবের জন্য আপনাকে আমার মতো এরকম আরো রিক্রুটিং কোম্পানি কল দিবে সেম জবের জন্য। সেম জব তারাও বলবে আমার আইবিএম কোম্পানিতে লোক আছে, এত টাকা পে করবো। এক কোম্পানি আপনাকে বলবে $40, একজন বলবে $42, একজন বলবো $38, এরকম বলবে, বুঝছেন? তা এটা হয়। সুতরাং আমার মতো রিক্রুটিং কোম্পানি যেরকম আপনাকে কল দিলাম, এরকম মাল্টিপল কোম্পানি আপনাকে কল দিবে। এখন আমি তো আপনাকে আইবিএম এর জন্য সাবমিট করবো রেজুমি, এরকম ওই কোম্পানি আপনাকে সাবমিট করবে, রাইট? এই জন্য হয় কি, আপনার রেজুমি যদি 2টা কোম্পানি সাবমিট করে, মানে একের বেশি যদি সাবমিট করে, তাইলে হবে কি, তাইলে আপনার রেজুমি আইবিএম ইনভ্যালিড করে দিবে। আমি আপনার রেজুমি সাবমিট করলাম, দিলাম আইবিএম কে যে এই লোকটা ভালো, একে ইন্টারভিউ নাও। আরেকটা কোম্পানি আপনার রেজুমি সাবমিট করলো, আইবিএম কে দিল। এগুলো তো যায় এইচআর এ, রাইট? এইচআর এ যাওয়ার পরে এইচআর যখন দেখবে যে ডুপ্লিকেট রেজুমি, আমার রেজুমি 2 কোম্পানি থেকে আসছে, সাথে সাথে টাকা গার্বেজ করে দিবে। এই জন্য করা হয়, ডুপ্লিকেট রেজুমি নিয়ম নাই, এটা ইনভ্যালিড। 2 কোম্পানি আপনাকে ডুপ্লিকেট রেজুমি মানে কি, আমি আপনাকে রেজুমি পাঠাচ্ছি, আরেকটা কোম্পানিও রেজুমি পাঠাচ্ছে আপনার। এখন যদি আইবিএম কোম্পানি আপনাকে হায়ার করে, তাহলে এই কমিশনটা পাবে কি, আমি না ওই লোক? কনফিউশন না? কারণ আমিও দিছি রেজুমি, ওই লোকও দিছে আপনার রেজুমি, রাইট? আইবিএম কোম্পানি আপনার হায়ার করলো, তখন কমিশনটা পাবে কে? প্রবলেম না এটা? এই জন্য সবসময় একটা কোম্পানির জন্য, একটা ক্লায়েন্টের জন্য একটা রিক্রুটিং কোম্পানি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে। আইবিএম কোম্পানির লোক লাগছে, আপনি যদি আমার থ্রুতে যান, তাহলে শুধু আমার থ্রুতে যাইতে হবে, অন্য কারো থ্রুতে যাইতে পারবেন না আইবিএম কোম্পানির ইন্টারভিউ দিতে। যে কোনো একজনের থ্রুতে যাইতে হবে, যে কোনো একটা ভেন্ডরের মাধ্যমে, যে কোনো একটা রিক্রুটিং কোম্পানির মাধ্যমে। এটাকে বলে আরটিএফ, মানে রাইট টু রিপ্রেজেন্ট। তখন আমি করব কি, আপনাকে ইমেল করব যে ওকে, আই এম রিপ্রেজেন্টিং ইউ ফর দিস জব এট আইবিএম, আর ইউ এগ্রি? তখন আপনি রিপ্লাই করবেন ইয়েস আই এগ্রি, কনফার্ম। এটাকে রাইট টু রিপ্রেজেন্ট বলে। মানে আমার এটা প্রুফ, আমি রিক্রুটিং কোম্পানি, আমার এটা প্রুফ যে আপনি শুধু আমার মাধ্যমে যাচ্ছেন আইবিএম কোম্পানিতে। এখন আপনি যদি চালাকি করে আরেক কোম্পানিতেও যান, কোনো লাভ নাই, তখন হবে কি, আপনার রেজুমি বাদ হয়ে যাবে। এটা বুঝছেন? So how do I let other vendors know that somebody is already representing me? না, আদার ভেন্ডর উইল নট নো। আপনাই এদেরকে বলতে হবে। মনে করেন আমি আপনাকে কল দিয়ে কিন্তু বলবো যে আইবিএম ক্লায়েন্ট আইবিএম, আই এম রিপ্রেজেন্টিং ইউ। তখন আরেক কোম্পানি যদি আপনাকে কল দেয়, তখন আপনি তো জিজ্ঞেস করবেন হু ইজ দ্য ক্লায়েন্ট, টেল মি। তখন ওই কোম্পানি যদি বলে, ওই রিক্রুটিং কোম্পানি আমার মতোই যদি আপনাকে বলে আইবিএম, তখন বলবেন নো সরি, আই অলরেডি সাবমিট মাই রেজুমে টু দিস কোম্পানি।
তখন এরা আর কিছু করবে না, তখন এরা বুঝবে, কারণ এরা যদি আপনার রেজুমে সাবমিট করেও এরাই বিপদে পড়ে, মানে কোনো লাভ নাই আর কি। এটা হচ্ছে আপনাকে হয় যে হুজ দ্য ক্লায়েন্ট। ইউজুয়ালি রিক্রুটিং কোম্পানি, মনে করেন আমি নিজে থেকে আপনাকে বলবো ক্লায়েন্ট এটা, আর যদি না বলি তখন আপনি জিজ্ঞেস করবেন। আর এই জব ডেসক্রিপশন দেখলে, ইমেল দেখলে বোঝা যায় এটা কি সেম কোম্পানির ইয়া নাকি। তখন সেম কোম্পানি আসলে আমি বলবো যে না, আমি তো রেজুমে সাবমিট করছি অলরেডি, আই ক্যানট ডু দ্যাট। ওকে, সো এই আরটিআর কথাটা মানে হলো, কারণ আমি রিক্রুটিং কোম্পানি আপনাকে বলতে পারি আই উইল সেন্ড ইউ দ্য আরটিআর, তখন আপনি তার কাছ থেকে বলবেন না আরটিআর কি। তখন এই জন্যই কথাটা বললাম যে আরটিআর মানে হলো রাইট টু রিপ্রেজেন্ট, মানে আপনি শুধু ইমেল করবেন যে ওকে আরটিআর মানে আই এম কনফার্মিং, আই এম গিভিং ইউ দ্য পারমিশন, দ্যাটস ইট। এখন যে একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার যখন একটা ভেন্ডরে কল কইরা যখন আপনি নেগোশিয়েট করেন স্যালারি এগুলা সবকিছু, ওরা কি তখনই বললা দিবে আপনাকে অন দ্য স্পট ওরা আপনার রেজুমে ক্লায়েন্টের কাছে সাবমিট করতেছে কি না, না এটা ওরা বলে না? বলে, এটা বলতে হবে, তো নিয়ম। এরা আপনাকে বলবে যে আই এম প্রিপেয়ারিং ইউর রেজুমি টু সাবমিট টু দ্য ক্লায়েন্ট। যখন রেজুমি ক্লায়েন্টকে সাবমিট করবে আপনাকে বলবে যে আই সাবমিট ইউর রেজুমি টু দ্য ক্লায়েন্ট, উই আর ওয়েটিং ফর দ্য ইন্টারভিউ টাইম এন্ড ডেট, আইল লেট ইউ নো। ওকে, এখন এই কথা কি প্রথম দিনেই বললা ফেলে? যদি এই কথা যদি না বলে আর আমার কাছে যদি রাইট টু প্রেজেন্ট ইমেল যদি না আসে আর আমি যদি এগ্রি না করি, তাইলে তো আমি আরেকটা ভেন্ডর দিয়ে দিতে পারবো। যদি ওই আরেকটা ভেন্ডর মনে করে আই কোয়ালিফাই। রাইট, আপনি যতক্ষণ পর্যন্ত আরটিআর ফর্মটা সাইন না করবেন, সাইন মানে কিন্তু সিগনেচার না কলম দেয়া, ইমেলে বুঝছেন, আপনি যতক্ষণ পর্যন্ত আরটিআর সাইন না করবেন, এগ্রি না হবেন কোন কোম্পানির সাথে, ইউ ক্যান গো উইথ এনিবডি, নোবডি ক্যান সে এনিথিং। ওকে, ইটস ক্লিয়ার নাও। ওকে, হ্যাঁ, এইসো আপনি শুধু যখনই আরটিআর করবেন, সাইন করবেন, তখন আপনি আপনার খাতার মধ্যে লেখা রাখবেন, মনে থাকে না কারণ অনেক কল আসে, খাতার মধ্যে লেখা রাখবেন যে এই ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের নাম আইবিএম লিখবেন, রিক্রুটিং কোম্পানির নাম যেটা মনে করেন আপনি আমার রিক্রুটিং কোম্পানির নাম লিখবেন, আমার নাম লিখবেন, আমার ফোন নাম্বার লিখবেন, ক্লায়েন্টের নাম লিখবেন, জবের লোকেশন লিখবেন, আওয়ারলি রেট লিখবেন, এগুলো লেখা রাখবেন। তা না হলে আপনি এতগুলো রিক্রুটিং কোম্পানির সাথে আলাপ করেন, পরে ভুলে যাবেন। মনে করেন আমি আপনাকে অফার করছি এক আইবিএম এর জন্য মনে করেন $40, ওরাকল কোম্পানি আপনাকে কল দিল $45, এরকম অনেক হবে, বুঝছেন, তখন ভুলে যাবেন। এই জন্য লেখা রাখতে হয় এই জিনিসগুলা, মাস্ট একটা নোট সবগুলো লেখা রাখতে হয় আপনার। আর এটা হলো আরটিআর। আর জেডি মানে হলো জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনের কথাটা মানে হলো আপনার যখনই আপনার জব ডেসক্রিপশন মানে হলো এই যে আইবিএম কোম্পানি লোক চাচ্ছে, কি টাইপের লোক চাচ্ছে, হোয়াট দে আর আস্কিং ফর। তারা জানতে চাচ্ছে মনে করেন এসডিএলসি জানতে হবে, এএলএম জানতে হবে, ডাটাবেস জানতে হবে, না কোন টাইপের লোক চাচ্ছে, এইগুলো জেডি বলে, জব ডেসক্রিপশন। আমি আপনাকে বললাম ফোন করে আই উইল সেন্ড ইউ দ্য জেডি, কথাটা বুঝছেন, তখন বললো হোয়াট ইজ জেডি, দ্যাটস ওয়াই আই এম জাস্ট সেইং, সো ইউ নো জেডি মানে জব ডেসক্রিপশন। অথবা আপনি এদেরকে বলবেন ক্যান ইউ প্লিজ সেন্ড মি দ্য জেডি, তখন আমি বলবো আই অলরেডি সেন্ড ইট টু ইউ, তখন আপনি বলতে পারেন যে ও আই হ্যাভ সো মেনি মেল, ইউ নো আই ডোন্ট নো হুইচ ওয়ান, ক্যান ইউ সেন্ড মি अगेन। সো জেডি কথাটা মনে রাখবেন, জেডি জব ডেসক্রিপশন। তারপরে আরটিআর, যখন কথা বলবেন রিক্রুটের সাথে তখন বলবেন যে ওকে সেন্ড মি দ্য আরটিআর, আইল সাইন ইট। তখন বলবেন যে সেন্ড মি দ্য জেডি, আপনি জব ডেসক্রিপশনের কথা বলবেন না যে সেন্ড মি জব ডেসক্রিপশন, বলবেন ক্যান ইউ সেন্ড মি দ্য জেডি প্লিজ, ক্যান ইউ সেন্ড মি দ্য আরটিআর প্লিজ। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট আর কি, বুঝছেন, এই কথাগুলো শুনলে বোঝা যায় যে হাউ মাচ ইউ নো, আর ইউ রিয়েল অর নট। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার রিক্রুটিং কোম্পানি আপনাকে জিজ্ঞেস করে, মনে করেন আমি আপনাকে বলবো ক্যান ইউ গিভ মি ইউর এসএসএন নাম্বার। এখন আমি কখনোই আপনাকে বলবো না যে ফুল এসএসএন নাম্বার দিতে। আমি যদি যে কোনো রিক্রুটিং কোম্পানি আপনাকে যদি বলে গিভ মি ইউর ফুল এসএসএন নাম্বার, তখন মনে করবেন দিস কোম্পানি ইজ ফেক, দিস কোম্পানি ইজ নট রিয়েল কোম্পানি, সাম ফেক কোম্পানি ইজ লাইক ইউ নো ট্রাইং টু কালেক্ট সাম ডাটা, দ্যাটস ইট, ফ্রড বেসিক্যালি। তখন আপনি কোনো আর্গুমেন্টে এসব ঝামেলা যাওয়া দরকার না, আপনি একটা আন্দাজে রং নাম্বার, সোয়াল নাম্বার দিয়ে দিবেন। কথাটা বলছেন, এত পেছাল বেড়ে কোনো লাভ নেই, কারণ নাও ইউ নো দ্যাট দিস ইজ এ ফ্রড, দিস ইজ এ ফেক পারসন, সো গিভ দেম এ ফেক সোশ্যাল সিকিউরিটি নাম্বার, গুড বাই, ডান। But they will ask you social security number, so you give them last 4 digits. They will tell you, can you give me your last 4 digits SSN number?
you give them, done. But if anybody asks you the whole, that means this is a fake fraud people, so just hang up the phone or give them the fraud wrong ID and then hang up. That's it. Okay. Okay. Same thing with date of birth. They will never ask you for full date of birth. Okay, they will ask you, can you give me month and day? Can you give me day and month? Can you give me day and year? Or month and day? Usually they ask you month and day, normally. Okay, so make sure you never give them full SSN number or full date of birth. Okay, if anybody asks you full, you just tell them, why do you need full? You don't need full. You need the month and day social security number. You just tell them why you need full. You don't need the last full number, or you just tell them a fake number and hang up. That's it. Okay. Reference, they will ask you for reference. Two types of reference. Okay, one is professional reference, one is working reference. Working reference means the place you are working, your test manager number, test lead number, and your previous work lead number or manager number. This is working reference. Another reference is professional reference. মনে করেন আপনি যদি কাজের reference, আপনি মনে করেন Sunny, he is a good position, he is a big boss in a company. So there's like professional people মনে করেন আপনার একজন পরিচিত আছে, একজন টিচার, একজন পরিচিত আছে HR এ কাজ করে, রেসপেক্টেবল পজিশন। তো এরকম পিপলের রেফারেন্স, এগুলো বলে প্রফেশনাল রেফারেন্স, প্রফেশনাল পিপল দ্যাট ইউ নো। এটা একটা জিনিস। আর একটা হলো আপনার ওয়ার্কিং রেফারেন্স, রাইট? আইটি লেভেল, মনে করেন কিউতে কাজ করতেছেন ওইটা। সো দিস রেফারেন্স, দ্য ওয়ার্কিং রেফারেন্স, আই উইল গিভ ইউ। ওকে, আই ইউজ মাই রেফারেন্স এন্ড আই উইল গিভ অ্যানাদার ওয়ান। So that's the reference. Don't worry about it. This one. And recruiting hierarchy. এটার মানে হলো, মনে করেন IBM আমাকে কল দিল যে আমার এরকম লোক লাগবে, তখন আমি করব কি, আমার আন্ডারে মনে করেন 5টা এরকম রিক্রুটিং কোম্পানি আছে বা 2টা রিক্রুটিং কোম্পানি আছে, আমি সবাইকে কল দিব। আমি কিন্তু ওয়েবসাইটে যাই কিন্তু লোক খুঁজবো, যেরকম আপনারা পাইলাম। আমি এটাও করতে পারি, এটা না করে করব কি, আমি অন্য রিক্রুটিং কোম্পানি কল দিব, কল দিয়া বলবো যে আমার এরকম লোক দরকার, লোক দাও। এখন IBM মনে করেন আমার পে করতেছে $60, আমি ওই কোম্পানিরে বলবো, রিক্রুটিং কোম্পানি ফোন করে বলবো যে আমার এরকম লোক দরকার, লোক দাও, $50 পে করবো। তখন আমার কি, আমার কিন্তু $10 করে রয়ে গেল হাতে, রাইট, আমার লাভের জন্য। আর কিন্তু আমার কিন্তু কোনো খুঁজতে হলো না, কিছু না, শুধু আমি কল দিয়ে বলে দিলাম দে আর লুকিং ফর দ্য পিপল। সো এটা হলো রিক্রুটিং হায়ারার্কি। মানে IBM থেকে আমি আসলাম, আমার কাছ থেকে আমি আরেকটা রিক্রুটিং কোম্পানি, মেবি ওই রিক্রুটিং কোম্পানি আরেকজনের কল দিচ্ছে। অনেক সময় এরকম ব্রেকডাউন হয়ে যায়। আমার একজন পরিচিত কাজ করে আপনার আইডাহোতে, সে কয়দিন আগে কথা হলো, সে বলতেছিল তার নাকি রিক্রুটিং কোম্পানি 4-5 জন, মানে হায়ারার্কি আর কি। মেন কোম্পানি যে কাজ করে, তারপর এক রিক্রুটিং কোম্পানি, ওই রিক্রুটিং কোম্পানিতে আরেকটা, ওটা থেকে আরেকটা, ওটা থেকে আরেকটা, 4টা রিক্রুটিং কোম্পানি পরে তার রিক্রুটিং কোম্পানি আপনার সে হায়ার হয়েছে, মানে 4 জায়গা থেকে আর কি। সে প্রতি ইয়াতে প্রথমবার চেক পাইছে 1.5 সপ্তাহ, 1.5 মাস পরে, 6 উইকস পরে। উনি যে রিক্রুটিং কোম্পানি চেক পাওয়ার পরে পে করে, কথাটা বলছে 1.5 মাস না 2.5 মাস বললো ফার্স্ট চেক। তো এরকম অনেক সময় রিক্রুটিং কোম্পানি এটা হয় আর কি, বুঝছেন? সো উই হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, বাট just to know what's going on behind the scene. But can I ask them when they call if they are the only recruiter or they have someone else who? Yeah. You can ask them, are you the direct vendors for the client? You can ask them, are you the direct vendors? Yeah, you can do that. Okay. And ওয়েবসাইটের অ্যাড্রেস হলো যেই সব জায়গায় আমরা রেজুমে সাবমিট করব, এটা হলো এগুলা। মনস্টার আছে একটা, ক্যারিয়ার বিল্ডার আছে, ডাইস, আর এটা। এন্ড ডাইসটা হলো সবচেয়ে ভালো আর কি, আপনার আইটির জন্য ডাইসটা হলো সবচেয়ে ভালো। ওকে, মনে করেন, মনে করেন আমি যাই, দেখেন এই যে careerbuilder.com, ঠিক আছে, ওয়েবসাইট। এখানে করতে হয় কি আপনার, এখানে যেটা করতে হয় আপনার, দাঁড়ান এক সেকেন্ড, এখানে আপনার already signed. We can just add your resume, এটার মধ্যে resume পাঠিয়ে দিয়া দিলে হইব না শুধু? কোনটাতে? এখানে একটা বাটন ছিল says add your resume. না, আমার অলরেডি লগইন ছিল, add your resume, and once you log in then they will tell you add your resume. এই যে আমি অলরেডি লগ ইন ছিলাম, এই জন্য বলতেছে
আপনি যখন Okay, okay. So I have to create the account then. right, right. Almost. ওখানে আমি দিছিলাম অনেক আগে। Okay. Oh, okay. So you know. So I just want to go through quickly. So here you have to sign up, brand new. Okay. Okay. And then you put your still name. Here is a job seeker or an employer. Employer meaning who is going to hire. I'm a job seeker, so I put here, right? And আমাদের নাম ঠিকানা যা আছে লোকেশন ফোন নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট হলো ইমেল অ্যাড্রেসটা পুট করা ভেরি ইম্পর্টেন্ট কারণ ইমেল করবে এরা আর এন্ড ফোন নাম্বার দিস টু থিংস ইজ সুপার ইম্পর্টেন্ট ইট ইজ দিস রং এভরিথিং ইজ গেট স্ক্রুড এই যে জিনিসটা মনে করেন আপনি যেখানে এই জিনিসটা আসলে পুট করা হয় কি জানেন এই যে লোকেশনটা কন্টাক্ট ইনফরমেশন সিটি এগুলা যেখানে আপনি জব খুঁজতেছেন ওটা পুট করবেন মনে করেন আপনি এখন টেক্সাসে আছেন আপনি যদি টেক্সাসে না থাকতে চান নিউ ইয়র্কে তখন নিউ ইয়র্কের ইনফরমেশন দিবেন এটা হলো এক নাম্বার আরেকটা হলো আপনার কারেন্ট জব রেজুমিতে তো একটা ইয়া থাকবে না জব দেখাবো আপনি জব করতেছেন এখন আপনি যদি মনে করেন জব খুঁজে নিউ ইয়র্কে তখন আমি নিউ ইয়র্কের জব আপনাকে দেখাবো যে আপনি কারেন্টলি নিউ ইয়র্কে কাজ করতেছেন আপনি যদি বলেন না আমি ভার্জিনিয়াতে জব খুঁজবো তখন আমি আপনাকে দেখাবো যে আপনি কারেন্টলি ভার্জিনিয়াতে জব করতেছেন রেজুমিতে কারেন্ট প্রজেক্ট আর কি জিনিসটা বুঝছেন এই জিনিসটা বুঝতে পারছেন এটা জি না কারেন্ট জব ওকে আমি ধরেন আমি টেক্সাসে যেখানে আছি এখানে জব করতেছি তো আমার রেজুমেতে দেখাইতে হবে যে আমি এখন এখানেই কাজ করতেছি হ্যাঁ কারণ হলো কি আপনি যদি ট্যাক্স আমি এইখানে যে ইনফরমেশনটা দিবেন ওই জায়গা থেকে আপনার সবচেয়ে বেশি কল আসবে অন্য জায়গা থেকে যে আসবে না তা না আসবে বাট সবচেয়ে বেশি কল আসবে ওই জায়গা থেকে কারণ এরা যখন আপনার ভেন্ডররা যখন রেজুমে খোঁজে মার্কেটে তখন এরা এই জিপ কোড হিসেবে খোঁজে যে এই জিপ কোডের আন্ডারে কোন কোন রেজুমি মার্কেট ইয়াতে ওয়েবসাইটে আছে হ্যাঁ বলেন কিন্তু মামা ওই রেফারেন্স যে বললেন দিতে হয় যেটা হইতেছে আপনার ওয়ার্ক রিলেটেড রেফারেন্স এইটাতে তো আপনি তো আমাকে রেফারেন্স দিবেন কিন্তু আপনি তো নিউ ইয়র্কে কাজ করতেছেন তো এইটা কনফ্লিক্টিং হয়ে যাইব না যে আমি আপনার আন্ডারে আমার তো জিজ্ঞেস করবে যে আমি কার আন্ডারে কাজ করতেছি আমি কি আপনার নাম বলবো হ্যাঁ হ্যাঁ আমি যেটা করা হয় মনে করেন আপনি এখন নিউ ইয়র্কে কাজ আমি রেজুমিতে দেখাইলাম নিউ ইয়র্কে কাজ করতেছেন রাইট আমি তো দেখাবো যে আমিও নিউ ইয়র্কে কাজ করি আমাকে যদি জিজ্ঞেস করে তখন আমিও বলবো নিউ ইয়র্কে আমি এটা তো আর আমার অ্যাড্রেস জানতে চাবে না আমার ফোন নাম্বার চাবে ইমেল চাবে ফোন নাম্বার চাবে ইমেলটা মানে চায় বাট ফোন নাম্বার মাস্ট ফোন নাম্বার চাবে তখন আমার কল দিলে আমি বলবো যে আমি নিউ ইয়র্কে আপনি যদি মনে করেন ভার্জিনিয়া তখন আমি বলবো আমি ভার্জিনিয়ায় বুঝছেন ও আচ্ছা তো আপনি আপনার লোকেশন ওই অনুযায়ী আপনার লোকেশনের কথা আপনি বলবেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই নেম অফ দ্য কোম্পানি জিজ্ঞেস করবে আমি বলবো কারণ আমি তো আপনাকে রেফারেন্সটা দিব তখন আমাকে কিন্তু কল দিয়ে এরকম না যে হাইড এন্ড সিক না এরা আমাকে কল দিয়া বলবে ওকে মিস্টার ইসলাম আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট জহুরা বেগম ডু ইউ হ্যাভ ফিউ মিনিটস ক্যান আই টক টু ইউ এটা বলবে কোনো হাইড না এরকম না কি করে দিছিল না তখন আমি তো জানি আপনাকে কি রেফারেন্স দিছি কোন রেজুমিতে কি দিস না দিছি তখন আমি বলবো ইয়া শি ইজ ওয়ার্কিং ফর মি শি ইজ ওয়ার্কিং হিয়ার এন্ড আই এম হিয়ার টু কথাটা বুঝছেন জিনিসটা বুঝতে পারছেন মানে আপনার তো একটা কারেন্ট জব থাকবে না ওই কারেন্ট জবটা যেটা থাকবে আমিও দেখাবো যে আমি ওই প্রজেক্টে কাজ করি অন্য প্রজেক্টে কাজ করি না ওই প্রজেক্টে আমি কাজ করতেছি ওই প্রজেক্টের ম্যানেজার আমি দেখাবো জিনিসটা বুঝছেন ওকে জি মনে করেন আমি দেখালাম আপনারা ডালাসে কাজ করতেছেন ডালাসে আপনি এখন আমিও দেখাবো আমি ডালাসে কাজ করি ওই প্রজেক্টে কাজ করি দেখাবো মানে আমার তো দেখানোর কিছু না আমাকে তো দেখানোর কিছু না আমি বলবো হ্যাঁ ডালাসের যে কোনো একটা কোম্পানির নাম বললা দিবেন যে এই কোম্পানিতে কাজ করতেছেন হ্যাঁ যে কোনো কোম্পানি মানে প্রজেক্ট দেখাইতে হবে তো আমার কাছে এরকম অনেক প্রজেক্ট আছে আমি অনেকদিন যাবত পড়াচ্ছি তো অনেক জায়গায় কাজ করি অনেক দিন যাবত পড়াচ্ছি স্টুডেন্টরা যখন কাজ করে প্রজেক্ট নিয়ে আই হ্যাভ এ লট অফ প্রজেক্ট কথাটা বুঝছেন সো আই উইল শো বেসড অন দোজ প্রজেক্ট কথাটা বুঝছেন আপনার ওকে No, Mama, it's kind of scary to me. What if they end up calling the company? না কোম্পানিরে এরা তো কোম্পানিরই কল দেয় কোম্পানির কল দেয় মানে কি কোম্পানি কারে কল দিবে কোম্পানির ম্যানেজারে কল দিবে ম্যানেজারের নাম্বার পাবে কোথায় নাম্বার তো আপনি দিবেন এদেরকে এবং আপনি তো আমার নাম্বার দিবেন কথা কিন্তু ওয়েবসাইট থেকে খুঁজে ম্যানেজারকে কল দিবে না এরা আপনার কাছে নাম্বার চাবে এরা বলবে ক্যান ইউ গিভ মি ইউর ম্যানেজার নাম্বার কারেন্ট জব এন্ড লাস্ট জব এরা আপনাকে বলবে আপনি বলবেন ওকে আপনি ইমেল করে দিবেন আপনি ইমেল করে আমার নাম্বারে দিবেন কথাটা বুঝছেন আপনি যে নাম্বার দিবেন ওই নাম্বারে এরা কল দিবে
This is the কারেন্ট জবের ম্যানেজারও আপনি, লাস্ট জবের ম্যানেজারও আপনার? না, লাস্ট জবের ম্যানেজার আমি অমুক না, লাস্ট জবের ম্যানেজার আমি আরেকজনকে দিব। লাস্ট জবের ম্যানেজার তো আমি কথা আমি রেফারেন্সের জন্য আর কি, আপনি এগুলা রেডি করে দিবেন আর আরেকজন লোক আছে। হ্যাঁ, আমার স্টুডেন্ট জব পাই আছে না, এগুলা আমি তো অন্য জায়গায় কাজ করে দেখে দিব। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এগুলা আমার দ্যাটস মাই problem actually. I'll figure it out. I'm just explaining to you so that you understand what's going on. You have nothing to do with this. They will tell you, give me your manager number, and I will send you those number. You just gonna copy and paste. That's all. Your job is to copy and paste. I will tell you how to tell them. Yeah. But the reason I'm explaining to you so that you know what's going on, how it works. That's the reason I'm explaining. So, yeah. Okay. So, I mean, since you did it, in the past, so you know, it's very simple. So you just fill out a form, right? A name, address, and that's it. And then you upload your resume. Once you put it in there, everything is submit. Then you just put your resume in there. Let me show you. But still, let me see here. Resume at resume. My resume is already there. See here is how many people resume see. The 116 people searches resume view, 31 view. See, it give you in data here. Now add a resume. If you click here, that's it. It's going to ask you. It's going to ask you to put the resume for me. Let's say I'm looking for the browser file. Choose a file, right? And then I'm going to go where I put my resume in there. So let's say my resume is here. Put. এগুলা পারি মামা, জব টাইটেল কি দিতাম? See how many resume I have. What happened? এগুলা আপলোড করতে পারি। আমি বলতেছি যে জব টাইটেল কি দিতাম? জব টাইটেল আপনাদের যে কি এইখানে আপনি দেবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্টার দিতে পারেন আপনি, ইঞ্জিনিয়ার বা টেস্টার। আমি যে সফটওয়্যার টেস্টার কি দেওয়ার পরে সফটওয়্যার টেস্টার পোস্টের রেজুমে। That's it. Okay, বুঝছি। That's all. Okay. We're going to go through again, like when the times you're going to do it. If you have any question, then we're going to go through again. That's not a problem. But right now, just so that I just want you to familiarize with things, get used to it, so that whenever you talk to them, you just remember those name. Remember those words. Like say what is JD, RTR, and W2, 1099, and C2C, vendors, client, all this thing wording wise. I want you to familiarize so then you can talk to them freely. That's all. Okay. Okay, that's it pretty much. So any question? একটা কোয়েশ্চেন মামা, কোয়েশ্চেন আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি কোনো বুক রেকমেন্ড করেন আপনার স্টুডেন্টসদের পড়ার জন্য বা পড়তে পারে, জাস্ট বিকজ দে গোনা হ্যাভ মোর নলেজ অর ইটস গোনা হেল্প অর এনিথিং লাইক দ্যাট? কোনো বুক কি আপনি রেকমেন্ড করেন, ভালো বুক? প্রথম কথা হলো এরকম সফটওয়্যার টেস্টিং এর জন্য এরকম আমি বুক পাই নাই আসলে। বুক আছে, নাই যে তা না, বাট এরকম কোন কম্প্রিহেন্সিভ যেটাকে বলা হয়, তাই না, এরকম কোন বুক আসলে পাই নাই। সফটওয়্যার টেস্টিং প্রচুর বই আছে, বাট এরকম কোন কিছু পাই নাই যেটাতে আপনি পড়ে করতে পারেন যে ওকে দিস ইজ দ্য বুক আই নিড টু রিড এন্ড দেন আই উইল বি ফাইন। এটা হলো প্রথমত। আরেকটা প্রবলেম আছে, লেটস সে ইউ ফাইন্ড এ বুক। সমস্যা হয় কি জানেন? সমস্যাটা হলো if you read a book that's like a standard, right? Whenever there is a book in the market, a lot of people read it and that's become a standard. So whenever you answer, let's say you are answering to a question and another person is also answering the same thing, is a big problem, right? So you want to answer on your own from your understanding, right? You want to read a book, that's fine. I can recommend book, but it will not be actually not helpful. If you want to read other thing which I recommend is Google it, and there is a lot of like a blog meaning like people like me, they write their opinion on that blog, like descriptive way, in a normal way, so that if you read that will enrich your knowledge. Actually reading a book will not be helpful. Google
and then read the blog. If you search, let's say, system testing, there will be hundreds of blog in there. So read those whenever you have time. You will not be able to read everything, but read some, and then pick from that blog. You can pick whatever you think is wording wise or makes sense, understanding. Right now you understand all of it, so you can read. You will not be confused. So reading. আমি যখন গুগল করি, আর যখন গুগল করি এক একজনে এক এক রকম আনসার করে। যেমন ধরেন এখন আমি সোক টেস্টিং আর এন্ডুরেন্স টেস্টিং, মনে আছে আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম এই দুটোটা সেম কিনা। একটা আনসারের মধ্যে লেখা ছিল সোক আর এন্ডুরেন্স টেস্টিং দুটোটা সেম জিনিস বেসিক্যালি। তারপরে আপনি বললেন যে না, এটা দুটোটা টোটালি ডিফারেন্ট জিনিস। তো এই জন্য আমার গিয়ে বিরক্ত লাগিয়ে যায় যে কোনো কোনো আনসারে মেক সেন্স করে না। হয় কি জানেন, না 100% এগ্রি। এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে মনে করি একটা জিনিস যখন শুরু করি না, সাপোজ SDLC মনে করে শুরু করলাম, আমি বলি বিকজ স্টুডেন্টস লাইক গুগল, ইটস ভেরি নর্মাল, এনিবডি গুগল উইথ এভরিথিং। সো আই টেল দেম ডোন্ট গুগল নাও, let me finish it first, then you Google, because if you Google it now, when you are learning, you'll be confused. It is so many opinion there. So once you finish, then you can Google, then you can judge them what is right, what is wrong. Then you can understand. Then you can tell them, okay, no, this is wrong, this is nonsense. Because people like us write that blog. It's not that someone has a PhD or some book in there, they wrote this blog, right? It's people like us. So if I think this is this, then I just write it down. It's free of cost. It doesn't costing me any money or anything. I just put it in there, Some people does it for fun too. So we cannot trust everything from internet. But if we have an understanding about that topic, then we can find out which one is true, which one is not true. Okay. So this thing that we talk. So any question you have on this one? Gina, Mama. Okay. So I'm going to send the recording. You're going to go through it, and you're going to memorize a slide. I already sent this note. So you're going to memorize the wording, right? C2C, tenant, RTR, JD, things like that. When you talk to recruiter, you're going to mention those words. And I'm going to send the recording, so then you can review. And we'll talk also again before we submit your resume through the website. And if you have any question, we'll talk next week about this topic. Now we go back to our original thing with QC ALM that we talk. Okay. ALM. Let's go back to ALM. We're gonna do first thing we're gonna do is whole thing. Okay. So ALM. We talked about test defect yesterday, right? So let's talk about a little bit defect. Before we talk, what question you have? মামা এখানে বলতেছে যে আমার কানেকশন লস্ট হয়ে গেছে আর আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও তাই নাকি? ওয়ান সেকেন্ড। জি একটা সেকেন্ড দেন, আমি দেখি আমার কি আপনার স্ক্রিন আমি আপনার স্ক্রিন দেখতেছি। এবার আপনি কি এলএম এটা খুলছেন, অ্যাপ্লিকেশন এটা ওপেন করছেন? হ্যাঁ। আর না তাহলে আমি ওইটা দেখতেছি না, আমি এখনো আপনার ওই ক্যালকুলেটরটা দেখতেছি। ও তাই নাকি? আর ওই দিক এক সেকেন্ড, এখন দেখতেছি। এখন দেখছেন না? probably takes few minutes. Okay, now I'm sharing the ALM thing. জি এখন দেখতেছি। Okay, good. So before I start talking, what is your question about this defect you have? আপনার কি একটু প্র্যাকটিস করার সময় ছিল? জি আমি কিছু বাটনস আমি ক্লিক করছি হিয়ার এন্ড দেয়ার টু সি দ্যাট আমার মনে আছে কিনা। মনে আছে। ওকে। আপনার হ্যাঁ মনে আছে মামা। ওকে ওকে, আপনার কোনো কোশ্চেন আছে কিনা বলেন বিফোর আই ডিসকাস স্টাডিজ, বিকজ ডিফেক্ট আই উইল টক ডিফেক্ট again today, nothing else actually. My plan was to talk about this resume thing plus this defect only. Defect is the super important thing, one of the most important thing, defect actually. So it's very important to understand each and every single thing what we can do. By next week, by next 2 days, Saturday and Sunday, hopefully, we'll be done with QC, ALM, ALM. We'll be done with that, okay?
Because defects is the one that takes is a little bit longer, but other thing not that long. Okay. So requirement under requirement ওইখানে মধ্যে মামা একটা আছে ডিফেক্ট আইডি এগুলা কি সবগুলা আপনি যে যে ডিফেক্ট বাইর করছেন ওইগুলা না এখানের মধ্যে কি শুধু আপনি আপনারগুলা দেখাইবে আপনি যেগুলা বাইর করছেন না অন্যান্যরা যারা বাইর করছে ওইগুলো থাকবে ডিফেক্ট আইডির নিচে অন্যান্য সবার দেখাবে এই প্রজেক্টের উপর আপনি যখন লগ ইন করেন তখন কিন্তু একটা প্রজেক্টের নাম দেয় রাইট আমি যখন লগ ইন করবো এক সেকেন্ড দাঁড়ান এই যে এখানে যখন লগ ইন করবো না আপনাকে জাস্ট আমি একটা স্যাম্পল জিনিস দেখাই এখানে এক সেকেন্ড এই যে এটা হলো আপনার QC 10.5 আপনি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইন একটু বড় করি দাঁড়ান এখন দেখা যাচ্ছে তো না এই যে দেখেন আমি লগ ইন করবো আমার লগ ইন আইডি এন্ড পাসওয়ার্ড দিলাম অথেন্টিকেট মানে আমি কি ভ্যালিড কিনা এখানে শুধু চেক করলাম আমার আইডি পাসওয়ার্ড আমার অ্যাক্সেস আছে কিনা দ্যাটস অল অথেন্টিকেট করার পরে এরা আমাকে এখানে বলে আমার প্রজেক্টের নাম দাও কথাটা বুঝছেন ড্রপ ডাউন মেনু আমার ডোমেইন একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে একটা ডোমেইনের আন্ডারে ডোমেইন হলো লাইক আমব্রেলা টাইপ এটার আন্ডারে অনেক প্রজেক্ট থাকতে পারে তো আমার এখানে প্রজেক্টের নাম দিতে হবে ঠিক আছে প্রথমে আমি আইডি দিব পাসওয়ার্ড দিব তো অথেন্টিকেটে ক্লিক করব এখানে দেখেন এখানে কিন্তু গ্রে হয়ে আছে রাইট আই ক্যানট ডু এনিথিং হিয়ার রাইট নাও ক্যানট ডু এনিথিং সো আইডি পাসওয়ার্ড ঢোকানোর পরে যখন এখানে ক্লিক করব যখন এটা দেখবো ভ্যালিড তখন আবার এখানে দেন আই ক্যান ডু সামথিং এটা আবার তখন এরকম হয়ে সাদা হয়ে যাবে তখন আমি এখানে প্রজেক্টের নাম দিব এই প্রজেক্টের নাম দেব লগ ইন করবো এই লগ ইন করার পরে কথা বলছে লগ ইন করার পরে এই প্রজেক্টের আন্ডারে যতগুলা ডিফেক্ট আছে সব এখানে আসবে এই প্রজেক্টের আন্ডারে কিন্তু এখন মনে করেন এই প্রজেক্টে আপনি একা কাজ করতে পারেন এই প্রজেক্টে 10 জন কাজ করতে পারেন আমি এরকম প্রজেক্টে কাজ করছি 40 জন টেস্টার ছিল এক প্রজেক্টে 40 জন টেস্টার সুতরাং সবাই যে ডিফেক্ট ওপেন করছে সব ডিফেক্ট এখানে আসবে এই প্রজেক্টের আন্ডারে আমরা কিন্তু লগ ইন করি প্রজেক্ট বেস দেখছেন জিনিসটা আইডি পাসওয়ার্ড তারপর প্রজেক্ট সুতরাং যখন লগ ইন করলাম আমি ঢুকে গেলাম প্রজেক্টের আন্ডারে সুতরাং যখন ডিফেক্টে যাব তখন এই ডিফেক্টের আন্ডারে যতগুলা এই প্রজেক্টের আন্ডারে যতগুলা ডিফেক্ট আছে আমি ওপেন করি অথবা আমার কোয়ার্কার ওপেন করুক আমার ম্যানেজার ওপেন করুক ডাজন্ট ম্যাটার কি ওপেন করলো এটা সব এখানে দেখতে পারবো ঠিক আছে এইখানে যদি আমি নরমালি চিন্তা করেন দেখেন এই যে এটার নাম কি যে ডিটেক্টেড বাই রাইট এটার নাম কি মাইকেল ALM রাইট মাইকেল এটার নাম কি এলিস ALM খেয়াল করছেন সুতরাং এর মানে কি এর মানে হলো দেখেন একটা হলো যে এটা হলো নেম এটা হলো আরেকটা নেম রাইট তো এর মানে হলো মাল্টিপল পিপলের আপনি জিনিস দেখতে পারতেছেন কারণ এই প্রজেক্টের আন্ডারে যেই ওপেন করুক এভরিথিং উইল কাম হিয়ার ইটস নট অনলি ইউ okay can I sort under my name only how many defects I opened yes like say your name what is the sort see here detected by sorting means if you click here look I'm clicking on the top right I'm not clicking in this box I'm clicking on the top see what happened now it's sorting see it's sorting now sorted LX right now I'm clicking again look what happened see so let's say I'm sorting by number here defect number see I have 16 19 34 18 34 and then 15 it's not sorted so I'm clicking on defect ID on the text not on the text box the top see what happened see 1 2 3 see sorting I'm clicking again now it's sorting Z to A opposite right see here so this is how it's sorting so if you click on the top it's sorting by that thing now if you click in the box to filter sort if I want to sort then I click on the ladder let's say I want to filter by ID so I click in the box and then here drop down menu see now if I want to put any 33 like I'm putting 33 see what happened it's giving only 33 everything is gone right
Let's say I'm clicking here. So can I just my name and it will show only under my name whatever I have opened? Yes, yes, of course, yeah. It says detected by. That means whoever is whoever opening, right? So I click here. Let's say my name is this one. My name is this, right? This is my name, right? So I'm selecting this. Okay. See, now it's showing only this one. Okay. Okay. Yeah, just one. That's why it's showing just one. I'm clearing this one. Now it's going to show everything. Now here. Okay. So this is basically filter right there, right? Look here. See, filter, set filter, right? Here, just you can see it, and every time you log on, it's gone, right? Right? Let's say here I'm filtering with number 14, and then I'll see this is the condition 14, or I'm putting 24. Oh, sorry, 24. I'm sorry, 24. So see now what happened? These two is showing, right? These two. I put show me the defect where number is either 14 or 24. So it's showing only these two. So you put condition. This is the condition. See here. Okay. So now see this filter. This is an important thing. I'm clicking in the filter, right? I'm clicking the filter. Now see here what filter I have here. In the defect ID, I have 14 and 24, right? See here, defect ID is showing here. See. Now what? See, it's gone. Now let's look again. I put in the filter here, right? This is the arrow and this is the filter. So I'm just clicking in the filter. Now I wanna filter by, let's say, defect. Defect ID. So I click just here and then I just drop down here, right? So same thing came. See, before whatever came, same thing came. So I'm putting here 31, or let's say I'm putting 6, or oops, sorry, 6, or I'm putting then 16. Let's say I'm putting this 3. Okay, okay. See, showing this 3 only, right? Now this is what I just did. I want to make it a favorites. Let's do it and then I'll explain to you more. Add to favorites. I click in here. I'm putting it just, or let's say my defect ID. I'm just putting something like that, under a private whatever. So I put okay. Now if I click here, see whatever I just put here, I can see it. Now this is what's happening. So I'm clearing this. Everything I'm seeing, right? Now if I go here and if I click here, look what happened. It's showing me. It's saving here, right? It's saving here like this. You can create your own filter basically. That's all that I'm saying. You can create your own filter. Now if I put clear filter, yes, everything is gone. It's gone. Now if I go here, oops. If I go here, if I click here, you are going back here. Now I'm going back here again. Oops, sorry. Here, and then I'm say clear filter. Clear filter, okay, is gone. So basically you can set a filter and then save it for future use. Save it. So if you want to do that, if you want to quickly filter, something, not to save it, then you just, click. Let's say I'm clicking here, assign to, I'm putting, let's say, this name. And then I'm just clicking here. So it's just showing nothing because under this, probably there is nothing, right? So I'm clearing this filter. So if you want to quickly do some filter, let's say you want to see only the high priority. You want to see only high. So I click here, I go here, and then I put high. That's all I want to see. Okay, it's showing only high. See, only high. And then I just click here, clear the filter. Is gone. It is gone. This one doesn't save. Now, if I want to save, then I go to set filter, and then I can do anything from here. Any kinds of whatever I put, then I can put okay. And then I can put that as an favorites and then create this, put a name like that, and it's going to save there. That's it. This is for favorites. This analysis view and then defect. This is one I will talk when I talk about dashboard. We can create reports. Then I'll talk about this. Okay. Okay.
So this is the filter. This is super important, the filter. Okay, very important filter, how to know how to do it. And then there's a column that I showed you yesterday, right? How many column I want to see. From here I can find out, right? I can just I select here. If I click this, it's going to go that side. It's not going to go. This is this one. And then any important, let's say this one, I can put a flag in there also. If I like, if it's important, see this is a red flag in there. If something is important out of like 20, I just click in here and then I put flag, and then here, see, here is a flag. Now this flag actually means I have to put a description so that I know why I put it flag. It's a note like that. So this is how you put a flag in there. You just select it first, and then you put flag, and then it's going to show you. Let's say let's say I'm just putting this is for me to double check tomorrow. Okay, that's it. I'm putting here. So I'm clicking here. So it's why. Oh, okay. So I'm checking it today. Things like that, right? You put a follow update here. Okay. So these are the thing. This is for flag. This is actually very important one. Is this one is filter one. This is the most important to create filter, because it's very simple. Because there could be 30 people, 10 people working in there, and sometimes you want to see the defect that you only open. Things like that. So you create a filter like that. Yes. And this is very like this is the very normal, like Microsoft Word kind of thing. Whatever create. Okay. Normal, like the highlight all this color, make it a colorful thing, insert image. This is nothing. I mean, it's normal thing that you already know. If you know Microsoft Word, this kind of thing, So like I said again, a comment, you put it here. Anytime there is a communication going on between you and the team or the developer, whoever, you put the comment here. Okay. Okay. And for the new defect, we know this thing, right? This form that we have to fill out, and description here, and attachment. If you want to attach a picture or something like that, we click here. Okay. Now here, this is one thing that is also important. If you want to attach a document or picture or anything, you just click here, attach, and then you just select from here, right? But see this camera button. You can use this one. You can take a snapshot also. Let me click there. Right here. Oops. See, let me take this one. Okay. Why is the option? Give me 1 second. I can copy it. On the left side, you can see. See, this is the option. Like you wanna put some text, you can write here. You know what? Let me do one thing. Let me do it again. Sorry. Okay. This is the snapshot. If I double click, see here is opening up right here. It's opening right here. Let me do it again. Okay, let me show you so that you understand a little bit better. Okay. So this is camera, right? Now I want to take a picture of this. Let's say I want to take a picture of this screen. So this is the camera. I click on the camera. Now here, if you realize, see, this is select a window to capture, left one, and this select a rectangle to capture. What is the capture? Primary screen, the whole screen. So this is the option that you have basically, right? So this is in this one, you select a portion basically, the middle one. Let's say I'm selecting only this part, only this part, only this part, just this name, or on the front part. This is the one what I'm selecting. Let's say this part. Okay. So here I just select. See, this is the picture I'm taking. Now here on the left side, you can see, right? This one, I have option to do different thing, like say text. I can write something here. See here, I can write. This is my picture. Okay, and then I can save. See, saving. Now see what happened. See, with this defect, I have attachment, and this one is already attached. If I double click, see, I can see this one. Okay, জিনিসটা বুঝতে পারছেন? না আবার করি, বুঝতে পারছেন? আবার বুঝছি মামা। very simple. I think I did.
Yeah. So basically new defect attachment, and you click this camera, and this camera on the left side, as you can see, you have different option. The middle one is give you let you select the which part you want to take a shot. See, whatever I just select here. Okay. Selecting. And the first one will select the whole window, right? What happened? The first one selects the whole window. Yes. 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 Okay. This one. Like you click on the whole window, any window you click, the whole window select. And so we can either attach from anything that we have saved in documents, whatever, or we can take snapshot and just attach there, right? Yes, that is correct. Let's say if I'm testing, let's say I'm testing this website. Let's say I'm just testing this one. So what I'll do, I'll open it first. I'll open it, then I'll go to my ALM, right? Then I'll go to my ALM, and then I'll go in the attachment and this camera, and then from here I'm going to select. Let's say I'm selecting this part. So I'll just hold down my left side mouse, click and hold my left side mouse, and release it. See, it's coming right now. And if I click save, it's just saving it. So hold on, see here it's saving. This is the picture. See here, right here. Yeah. That's it. That's all basically. It's very important. I mean, good functionality wise is really good, you know. And this is attachment is actually useful. We do, you know, always attach some kinds of documents, things like that. You know, basically that's it. Nothing. It's nothing complicated. It's like few things that you need to play with it to remember. Okay, need to play with to remember. Okay, so here the testing, right? Now here, this is the defect I just did here, right? Whatever I just in the defect right now. Let me show you one thing. 1 second. Okay, so I was here, right? The defect, I open a new defect, right? Click here and I open the new defect. And then now I'm in test lab. So here, if I click test lab, this is my test case, whatever. So here I have link defect. See this link defect? So I click here. I click here. Now here I can link the defect that is already open. Now here, just look, if I put my mouse here, what happened? It's saying add and linked defect. If I put my mouse here, what's saying? Add and link defect. Second one, link existing defect. This is very important to understand. I can open a defect. I can open a defect from the defect module, right? Here, new defect, right? Clear? We are done. Clear. Now, I can do the same thing from another place. What is the name of the other place? Test lab. If I go to test lab, right? Then I select the test case from here. And then I click, see, I was here first time, details. Now here details, execution grid, execution flow, any automation, attachment, all these things. So I click on link defect. I click on link defect. Now, after clicking the link defect, I have two things. First one and second. First one, if I do, is saying add a link. Add a link meaning you're going to open a new one and then it will be attached to it. It will be attached to this test case. And second one is saying the defect is already open. You just want to link to it. The defect is already open. You just want to link to it. And first one is saying there is no defect open. You have to open and link. So if I click the first one, see what happens. See, it's same thing that we can do it before, right? Right? Okay. Now if I do the second one, let's see what happens. Second one. Now it's asking for only ID. Why is asking for only ID? Because it says link an existing defect, meaning the defect is already there. You just want to link it. So I'm clicking here, defect ID. Let's say I put 6 defect ID. If I click here, see, it's already it's linked. With these test cases, what is this that we'll talk about later? What is this test case? But I'm saying with this test case, this defect is linked. So if I click here now, I can see that defect. See, it's opening here. See this one. So let's go back again.
So here in defect, I can open defect. In test lab, I can open defect also. How do I do that? I go link defect option, and then I go two option I have. I can create a new defect and then add it, or there is a defect already open, I can link it to it. Okay. How do you know if the defect is already open? What happened? How do you know if the same defect exists? No, that's why you have to come here first, and then you find out which defect is already exist. What that means actually here means, let's say you can open defect from here, right? So let's say you just open this defect, you just open it. Now you wanna go here and you can link it. You just wanna link it. Because you can open here and link it, right? You can also open here and then come here and then link here. You can do it either way. Do you always have to do that whenever you find a defect? এটা কি আপনার test lab link করতে হয় সব সময়? হ্যাঁ, always. Why we need to do this? We're gonna talk about this more. Right now we are doing what we are learning right now. What in each part what we can do, and then we have to link it. Why we are going to link it? We'll see it when you finish doing all of it individually. Then you will understand why we need to link. You will understand. Don't worry about this part. It's very simple concept. It is very easy. I know it is confusing right now because it's a new things and so many pieces, but it's very easy though. Just to let you know, it is honestly it is very easy thing. So right now, as you can see, defect we can open defect, completely brand new defect, right? But in test lab, we have two options. We can go link defect and then open a brand new one and add it, or just link it that is already open. And then test plan. Right now I'm in test plan. Here if I go, look what happened. Give me 1 second. What's going on here? This online application is so slow. Okay, so this is another test case. Okay, test case meaning was, we know what is test case, right? See, this is the thing that I was telling you before. SDLC, whatever we did theoretically, now we have to implement it. So test case means this is how we are going to test a requirement. Our requirement is here right now, right? Here requirement. And then test case meaning what? How we are going to test it. So this is my test case. So now here if you go see, same thing, details, design step, this same thing I have, link defect, right? I can do the same thing here, look, same option I have. So I can open a defect from defect module, new defect. I can go to test lab and then link defect. I have these two options. I can go test plan and do the link defect and then the same thing. Now let me go to requirement. I'm going to requirement. Okay, let's say this is the requirement what I have. Okay, I'm going here. What's the requirement? What happened? We have under requirement. Yeah. Under requirements with a different tab. Who puts them? A different tab meaning you mean this one or this? G. Oh, this. Not this. Oigula. Egula na? Gina. Kungula. Egula. Amar right side egula. Who puts these? We do that. This is the requirement. We put those as a tester. Okay. আমি কি এটা করব? দেখো কিভাবে করতে হয়? This is nothing but a folder. This is a requirement. We will do that. We'll write it. We'll write this down. Okay. We do that. So what I'm trying to just cover the defect today. So if you realize in requirement, when I'm in this part, remember we have to do 4 things here. One is requirement, one is test plan, one is test lab, one is defect. This is the 4th thing we have to do. Another thing is the dashboard for analysis. That's we may do or may not do. It's not important actually as a testing point of view, but we may do anyway.
So that's not important. But most important things for us as a tester are requirement, test plan, test lab, and defect. See, we have like say business module, test resources, business component. That's for other people, for manager, for business people, not for us as a tester. Okay. So in the requirement, we have no option to open defect. Do we have any option? No, we don't. In the test plan, we have option to open defect. In the test lab, we have option to open defect. In defect module, we have the option. So in the interview, they might ask you from which places, from which module, from where you can open defect. So then you're going to tell them, I can go to the defect module and click on the new defect button. I can create a defect. Or I can go to test lab and then go to link defect, and then I have the option to open a new defect and add it, or add to an existing defect. Or I can go to test plan, then I can go to link defect, and then I have these two options to do that. So basically, we can open defect from 3 different places: from defect module, from test lab module, from test plan module, right? They might ask you sometimes, can you open defect from requirement module? No, we cannot. As you can see here right now, if you go, we don't have the option to do it. So from requirement module, this is like, it's called module. Each is module. This is dashboard is a module. It's like say in Microsoft Office comes with different part. Like what? Microsoft Office comes with Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint, all these things, right? Same thing, ALM comes with different part. Which are the part? This is the part: dashboard, management, requirement, testing, and under we have so many options, and then defect. So this is individual module. Okay. Now, if you want, like say Microsoft Office, if you want, you can buy like whole package, Excel, Word, PowerPoint, Visio, everything, or you can just buy Microsoft Word. You can just buy Excel. You can just buy PowerPoint, right? Individually also. Same thing here. If the company wants, I want to buy just defect, they can buy only defect. All these things will not be there. They have the option to do that. So here we are talking about defect. So in the defect, we need to know how can we open defect. We can open defect from 3 different places: test plan, test lab, and defect. Test plan and test lab, we have multiple options, right? To open a new defect and add it, or there is already a defect, we just need to add it. But requirement module, we do not have the option to do it. Okay, Bolan, what confusion, question, what do you have? What should we review or anything? That's all basically on defect. একটা জিনিস শুধু আমি বুঝতেছি না, ওই I understand open a defect and link it. আরেকটা যে হইতেছে we already have but link it. I'm not understanding. We already have. What does that mean? Okay. মনে করেন আমরা, this is a very good question though that you asked, just to let you know, this is very important concept. একটা টিমে কাজ করতেছেন মনে করেন 5 জন, ঠিক আছে? এখন আপনি টেস্ট করতেছেন, একটা টেস্ট করে দেখলেন যে আপনার ওই যে মনে করেন একটা কাজ করতেছে না, টেক্সট ফিল্ড কাজ করতেছে না, বা একটা বাটন কাজ করতেছে। মনে করেন সাপোজ দিস ওয়ান, লেটস সি ইউ আর টেস্টিং দিস ওয়ান, দিস বাটন ইজ নট ওয়ার্কিং, this button is not working, right? So you open a defect, done. You open a defect, done. And then your coworker is also working. Your coworker is also testing, and he running a test case, and he also see that this button is not working. Now you open a defect already. What he's going to do? He's going to open another defect. He's going to know. Why open 2 defect? So he is going to just link the defect that I already opened, right? Where he's gonna see that somebody else already opened the same defect? What happened? ধরেন আপনি একটা ডিফেক্ট অলরেডি ওপেন করছেন, এখন আমি এই সেম ডিফেক্ট আবার পাইছি, আমি কোথায় দেখবো যে এই ডিফেক্ট অলরেডি আছে কিনা? এই যে ডিফেক্ট তো এখানে থাকবে, ডিফেক্ট এখানে থাকবে।
is it the description, is it the ID numbering যে আমরা যে করি test plan না test case এর মধ্যে something is it how do I know it's the same defect that defect was already found? Similar defect you can find it, like if you wanna search if this defect is already open or not. If you go on here and then see here, if you wanna find similar defect, find similar text. So if I open a defect for say login button, let's say login button, right? If I click here, it will give me an option to search. Oops, hold on. This is what I have to do. Oops, sorry. Sorry, give me 1 second. So every time আমরা কোনো ডিফেক্ট যখন পাই তখন আমাদের সার্চ কইরা দেখতে হয় সেম ডিফেক্ট অলরেডি আছে কিনা। ডিপেন্ড করে, আপনার যদি মনে করেন ইয়া থাকে ওই আপনার যদি একটা প্রজেক্টে অনেকে কাজ করে, রাইট, দেন ইউ ডু দিস, দেন আদারওয়াইজ ইউ ডোন্ট নিড ইট। If multiple people are working in the same project, then this problem comes. If somebody open or not. But if you are the only one who's working, then there is no problem. Then you don't have to. Yeah, but other than that, we have to check. If this defect is already open or not. So if you just there is nothing complicated, just find similar. You just put that text, and then there is a different search option actually. This is the two way you can find out if the defect is already open or not. Remember, this is also I put it I think in the question, like how do you open defect, right? We have to find, before I open it, I have to make sure that the defect is not already open, right? জি, ওইটা ওইদিন কোশ্চেন করতে ভুলে গেছি, বাট এখন যে আপনি যে দেখাইতেছেন তো আমার মনে পড়ছে, আমার মনে হয় যে আপনার ওইটা আমি কোশ্চেন করতেছি ভুলে গেছিলাম, এখন আবার মনে পড়ছে। So this is how you find like if a defect is already open or not. So if it's open, then you don't need to open it. If it's, then you just link it. That's why there's a link option. Okay. You can bug leak ki mama? Kunta? Bug leak. কোন জায়গায় দেখলেন এটা? বাগ লিক আমার মনে হয় একটা কোথায় আমি পড়ছি, আপনি বলতেছিলেন that the bug that calls bug leak yeah bug leakage actually bug leakage right bug leakage কথাটার মানে হইলো আপনার আমি টেস্ট করতেছি, মনে করেন আমি একটা টেস্ট করতেছি, কিন্তু আমি টেস্টিংটা ধরতে পারি, আমি টেস্ট করছি কিন্তু একটা ইস্যু ছিল যেটা আমি ধরতে পারি নাই। কিন্তু আমি যখন এই যে ইউএটি টেস্টিং আছে না, ইউএটি টেস্টিং মানে কি, আমি টেস্ট করার পরে এটা আমি ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট যখন টেস্ট করবে তখন এটাকে ইউএটি বলে, তাই না? তো আমি টেস্ট করে শেষ করে আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম যে ক্লায়েন্ট এখন তুমি টেস্ট করো, ইউএটি করো। সে করতেছে, সে টেস্ট করার পরে প্রবলেম পাইছে, আমি পাই নাই, সে পাইছে, তখন এটাকে বলে বাগ লিকেজ। মানে হইলো আমি তো বাগ ফাইন্ড করার জন্যই তো আমি আপনার করছি, টেস্ট করছি, কিন্তু ধরতে পারি নাই, কিন্তু সে ঠিকই ধরছে। সো দ্যাটস বাগ লিকেজ, মিনিং once we complete the testing but still there is a defect exist that I was not able to find it, but it was caught by UAT or later on somebody else caught it. That's bug leakage. It is bug leakage. Okay, ma'am. We didn't go over that. I saw that word. হ্যাঁ, আরেকটা আছে বাগ রিলিজ। বাগ রিলিজ মানে হইলো নরমালি তো মনে করেন কোন সফটওয়্যারে যদি কোনো ইস্যু থাকে, রাইট, প্রবলেম আছে, আমরা তো এটা তাহলে রিলিজ করব না, আমরা কাস্টমারকে দিব না। আমরা কাস্টমারকে মনে করেন আমাদের কালকে রিলিজ দেওয়ার কথা, এখন 2টা ডিফেক্ট ওপেন আছে, ফিক্স করি না, করতে পারি নাই, আমাদের সময় হয় নাই, বাট কালকে রিলিজ ডেট। তখন আমি কাস্টমারে বলবো দেখো আমাদের 1 সপ্তাহ সময় দাও, আমরা তো এরকম ডিফেক্ট পাইছি, এটা তো ফিক্স করতে পারি নাই। তখন কাস্টমার বলতে পারে 2টা অপশন, একটা বলতে পারে ওকে টেক 1 more week and then fix it and give it to me, অথবা কাস্টমার বলতে পারে যে দেখো এটা আমার কালকের মধ্যেই লাগবে, 2টা যে ডিফেক্ট আছে এটা তুমি পরে কইরো, আর নেক্সট 6 মাস পরে যখন আমরা আপডেট করব অ্যাপ্লিকেশন তখন করো, এখন আমাকে 2টা সহই দাও। আমি যারা ইউজ করবে তাদেরকে আমি শুধু বলে দিব যে এই 2টা প্রবলেম আছে, এই 2টা যেন ইউজ না করে, এরা আমার ইউজারকে বলে দিব, বাট আই নিড ইট নাও। সো তখন এটাকে বাগ রিলিজ বলে।
মানে হলো বাগ যে আছে এটা আপনি জানেন এবং এটা বলে দিলেন কাস্টমারকে যে এটা হলো বাগ, এক্সিস্টিং বাগ, এটা হলো বাগ রিলিজ। আর বাগ লিকেজ হলো উল্টাটা, বাগ আপনি পান নাই কিন্তু ক্লায়েন্ট পাইছে, ধরছে, এটা হলো বাগ লিকেজ। Okay. Okay. Okay, Mama. All for defect, that's it. I mean, if you don't have any question, I want to close it today. This one. Next week we're going to talk about lab, test plan requirement, Saturday and Sunday, and also I mean dashboard a little bit. We just need a high level understanding. Probably that's it. So, any question? Okay. Zina, so far I don't have questions. Okay, no problem. So I'm going to send you this recording, and then আমি কালকে আমি বাসায় আছি, কারণ হলো কালকে আমাদের হলিডে, বুঝছেন? সো আপনার যদি কালকে সময় হয় পড়ার, তাহলে রিভিউ করেন, and if you have any question we can sit down for 10-15 minutes, half an hour, not a problem. If you have any question, you call me. I'm available tomorrow. That's all I'm saying. Okay, anytime. Okay, Mama. Thank you. No problem. Okay. That's it. Good night. Okay, আপনি যে বলছেন you can recommend one book. ইমেল করে আমি লিংক পাঠাই দেব না আপনার লিংক। I'll send you the information, what I'm saying. Okay, Mama. Thank you. Thank you so much. Okay. Okay. Bye.